রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে আপনাদের গল্পের বিস্তারিত সম্পর্কে ধারণা দিয়ে নেই। ইতিমধ্যে আপনারা চাঁদের পরী গল্পটি শুনেছেন এবং ভালো সাড়া দিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে এই গল্পটি ফারিস্তার, কিন্তু এই গল্পে চাঁদের পরী ঢুকবে। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আশা করছি সম্পূর্ণ গল্পটি শুনবেন আপনারা যারা চাঁদের পরী গল্পটি এখনও শুনেননি তারা আগে চাঁদের পরী গল্পটি শুনে আসবেন, কারণ দুইটি গল্পের সূত্র এক হয়েছে এই গল্পে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। অন্ধকারে জিজার চোখগুলো জলজল করে চলছিল। জিজা আস্তে করে বলল, হাইড অ্যান্ড সিক না খেলে সাহস থাকলে সামনে এসে দেখা। এটা বলতে লাইটটা আবার জ্বলে উঠল। জিজা আশেপাশে তাকিয়ে তেমন কিছুই দেখতে পেল না, আর কিছু না ভেবে সোজা নিচে গেল। কল থেকে জগে নিয়ে পানি নিয়ে আবার ফিরে আসছিল। প্রথম সিঁড়িতে পা রাখতেই সবকিছু থমকে গেল। স্লো মোশনে একটা মশা উড়ে যাচ্ছে জিজার সামনে দিয়ে ভুন ভুন শব্দ করে। জগের থেকে 2 ফোঁটা পানি মেরে মাঝপথে আটকে আছে। শোষো শব্দে একটা বাতাস জিজার দিকে আসছে। জিজা হাত থেকে পানির জগটা ফেলে দিল, সেটা মাটিতে না পড়ে মাঝপথে আটকে রইল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে জিজার দাঁতে দাঁত চেপে খপ করে অদৃশ্য কারো গলা চেপে ধরে তাকে পাশের দেয়ালের সাথে লাগিয়ে ফেলল। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। মশাটা উড়ে গেল, পানির জগটা ঠাস করে নিচে পড়ল। দেখা গেল এটা প্রিন্স ছিল। জিজা প্রিন্সের গলা চেপে ধরে আছে, আর প্রিন্স এক অদ্ভুত চাহনিতে জিজার দিকে তাকিয়ে আছে। জিজা দাঁত কটমট করে বলল, তাহলে তুমি সেদিন আমার গাল কেটে দিয়েছিলে প্রিন্স? প্রিন্স একটু হেসে জিজার হাত ধরে নিজের গলা থেকে সরিয়ে বলল, এটা অসম্ভব ছিল। আমার স্পিড থেকে আমাকে ধরে ফেলা কিভাবে সম্ভব? জিজা প্রিন্সকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তুমি কি জানো না কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব প্রিন্স বাবু? প্রিন্স মুহূর্তের মধ্যে আবার বিদ্যুৎ বেগে এসে জিজারকে আঘাত করে সিঁড়ির ওপর ফেলে দিয়ে বলল, তুমি শক্তিশালী, কিন্তু আমার চেয়ে বেশি না। জিজা উঠে দাঁড়িয়ে আবার প্রিন্সের উপর আক্রমণ করতে যাবে, তখনই পাইথনের কণ্ঠ, জিজা নিচে কি হচ্ছে? এত শব্দ কিসের? জিজা উপরে তাকিয়ে বলল, কিছু না পাইথন, এক বন্ধুকে তার প্রাপ্য বুঝিয়ে দিচ্ছে। এই বলে সামনে তাকাতে দেখা গেল প্রিন্স সেখানে নেই। চারিদিকে তাকিয়ে ভালোভাবে দেখলো জিজা, কিন্তু প্রিন্সকে দেখা গেল না। জিজা বিড়বিড় করে বলল, ভিতর বাচ্চা পালিয়েছে। ভেবেছিল আজও ছু মেরে এসে আমার কিছু না কিছু কেটে চলে যাবে। যে নিজের হাতের দিকে খেয়াল করে দেখলো চামড়া হালকা উঠে গিয়ে নীলচে হয়ে গেছে। সেটা লুকিয়ে আবার পানির জগ পুড়িয়ে উপরে চলে গেল। দৃশ্য পরিবর্তন। সামারুনা তাইবা সে সাদা পাথর এলাকায় দাঁড়িয়ে আছে। তাইবা বলল, তার মানে তুমি এখনো বিশ্বাস করনি ওই 2 আত্মার কথা তোমার অতীত সম্পর্কে? সামারুনা একটু নাকড়া করে বলল, আমি তো বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু জিজাই তো আমাকে কনফিউশনে ফেলে দিল। যেহেতু আমার এমনিতে কিছু মনে পড়েনি, তাই ওরা যে সত্যি বলেছে তার গ্যারান্টি কি? তাই একটু ভেবে বলল, হ্যাঁ জিজার কথাই তো যুক্তি আছে, চলো তাদেরকে আবার জিজ্ঞাসা করা যাক। এবার আমি তাদের চোখ পরে বুঝে নেব তারা সত্যি বলছে নাকি মিথ্যা। এই বলে শেষ দিতেই সাদা পাথরগুলো ভেদ করে সবাই বের হয়ে আসলো। তাইবা সবার উদ্দেশ্যে বলল, গতকালে 2 জন ছাড়া বাকি সবাই নিজেদের আবরণে চলে যাও। 2 জন বাদে সবাই চলে গেল। তাইবা সামারুন তাদের 2 জনের দিকে এগিয়ে গেল এবং জিজ্ঞাসা করল, গতকাল তোমাদের নাম জানা হয়নি, কি নাম তোমাদের? তারা 2 জন একজন আরেকজনের দিকে তাকিয়ে মুখ মলিন করে বলল, এটাই তো সমস্যা, আমাদের নাম ছাড়া বাকি সবকিছু মনে আছে। অনেক চেষ্টা করে আমরা নামগুলো মনে রাখতে পারিনি। সামারুন বলল, এটা আবার কেমন স্মৃতি হারানো? মানে তোমাদের যদি সবকিছু মনে থাকে তাহলে পৃথিবীতে তোমাদের কে মানুষ নামে ডাকতো সেটাও মনে থাকার কথা। তাদের একজন বলল, যেখানে যেখানে আমাদের নাম উচ্চারণ করা হয়েছে ওই দৃশ্যগুলোই আমার কানে কেমন অদ্ভুত শব্দের মাধ্যমে ধরা দেয়। একটা আশা ছিল হয়তো তুমি নাওফির সাথে দেখা করে আমাদের নামটা জেনে নেবে, কিন্তু তুমি তো দেখছি আমাদের কথা বিশ্বাস করছো না। তাইবা তাদের 2 জনের চোখের দিকে ভালো করে লক্ষ্য করছে। তাদের অন্যজন বলল, ঠিক আছে, বিশ্বাস করা লাগবে না, তুমি তোমার মতোই খুঁজে বের করো নিজের পরিচয়। তাইবা বলে উঠল, ঠিক আছে, তোমরা 2 জন এখন যেতে পারো অবরণে। সত্যি বলছো নাকি মিথ্যা সেটা পরে বোঝা যাবে। তারা 2 জন ঘুরে ধীর পায়ে চলে যেতে লাগলো। 2 জন 2 জনের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে সাদা পাথরের আবরণে চলে গেল। সামারুন জিজ্ঞাসা করলো, কি বুঝলে তুমি? তারা কি সত্যি বলছে? তাইবা বলল, তারা যা বলেছে তা সত্যি। তবে? সামারুন বলল, তবে? তাইবা সামারুনের হাত ধরে বলল, চলো আমার সাথে, বলছি তোমাকে। দৃশ্য পরিবর্তন। রাত তখন 10:07। ভাসিলা আজকে অদ্ভুত সুন্দরী রূপে সেজে গুজে হাসপাতালে প্রবেশ করল। মুখে অমায়িক হাসি আর চাল চলনেও পরিবর্তন। যে দেখছে সেই হা করে তাকিয়ে আছে তার দিকে। ভাসিলা হাঁটতে হাঁটতে আতিশের ওয়ার্ডের সামনে গিয়ে দাঁড়ালো আর মনে মনে অনেক খুশি হয়ে দরজা খুলতেই দেখল বেড তো ফাঁকা, সেখানে আতিশ নেই। ভাসিলা মন খারাপ করে এদিক দিয়ে যেতে থাকা একজন নার্সকে জিজ্ঞাসা করল, আচ্ছা এই কক্ষে যে লোকটা ছিল সে কোথায়? নার্স জানালো, সে তো আজকে দুপুরে চলে গিয়েছে ডিসচার্জ নিয়ে। আর শুনেন, সে কিন্তু মাফিয়া রিচার্ডের সাথে কাজ করে, তাই তার থেকে দূরে থাকবেন। সে যাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ এসেছিল।
তার ভাগ্য ভালো আগেই চলে গিয়েছে। এই বলে নার্স চলে গেল। ভাসিলা মলিন মুখে দাঁড়িয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, কোথায় চলে গেল? এখন আমি কি করি? দেখা গেল বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। ভাসিলা এক মনে হেঁটে চলেছে রাস্তার মাঝখান দিয়ে। বৃষ্টির পানির সাথে ভাসিলার জামাটা তার শরীরের সাথে একদম লেপটে গিয়েছে। পেছন থেকে একটা প্রাইভেট কার বারবার হর্ন দিচ্ছে, কিন্তু সেদিকে ভাসিলার কোনো খেয়াল নেই। গাড়ি থামিয়ে একটা মধ্যবয়স্ক লোক নেমে হনহন করে ভাসিলার কাছে এসে ধাক্কাতে বলল, এই মরার শখ থাকলে দূরে গিয়ে মর, আমার গাড়ি যেতে দে। ভাসিলা এবার হুশ এসে লোকটার দিকে চোখ রাঙিয়ে তাকে বলল, সরি বল, তারপর এখান থেকে চলে যা। লোকটা অবাক হয়ে বলল, সরি বলবো মানে? কেন সরি বলবো তোকে? পাগল নাকি? ভাসিলা বলল, এখন 2বার সরি বলবি খারাপ আচরণের জন্য, তারপর চলে যা। না হলে? লোকটা বলল, না হলে কি করবি? সরি তো আমি বলবোই না। এই বলে লোকটা ভাসিলার ভেজা শৈলের দিকে লালসা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, যাবি আমার সাথে? চল, খুশি করে দিব তোকে। ভাসিলা প্রচণ্ড রেগে চোখগুলো লাল করে ফেলল। পরক্ষণে ভাসিলা ঠোঁটের কোণ দিয়ে 2টা দাঁত বের হয়ে আসলো। লোকটা ঘাবড়ে গেল। ভাসিলা লোকটাকে থাবা মারতে যাবে, তখনই কোথা থেকে যেন আতিশ চলে এসে লোকটাকে এক লাথি দিয়ে তার নিজের গাড়ির উপর নিয়ে ফেলল। ভাসিলা তাড়াতাড়ি করে নিজেকে স্বাভাবিক করে নিল। আতিশ বলল, আপনি ঠিক আছেন তো? ভাসিলা সুন্দর করে হেসে ছুটে এসে আতিশকে জড়িয়ে ধরল। আতিশ অপ্রস্তুত হয়ে গেল। কোনো রকম ভাসিলাকে ছাড়িয়ে দিয়ে বলল, কি করছেন এটা? মাথা ঠিক আছে আপনার? ভাসিলা নিজেকে সামনে নিয়ে বলল, সরি, ভুল হয়ে গেছে, আসলে অনেক ঠান্ডা লেগেছিল তো তাই। আতিশ একটু হাসিতে বলল, আমার বয়স 28 বছর, কোনটা ঠান্ডা লাগার জড়িয়ে ধরার কোনটা রোমান্টিক জড়িয়ে ধরা সেটা খুব ভালো করেই জানি। ভাসিলা একটু লজ্জায় অভিমানী স্বরে বলল, জানিনি যেহেতু তাহলে আমাকে ছাড়িয়ে দিলেন কেন? এই বলে হেঁটে চলে যেতে লাগলো। আতিশ পেছন দিক দিয়ে জড়িয়ে ধরল। ভাসিলা সুন্দর করে হেসে আতিশকে একটানে সামনে এনে বলল, জীবনের প্রথম কাউকে দেখে মনে হয়নি আমি তার রক্ত খাবো। আতিশ ভাসিলার ঠোঁটে আঙুল দিয়ে মুচকে এসে বলল, আর আমার জীবনে প্রথম কাউকে দেখে মনে হয়েছে কেন যে ভেজিটেরিয়ান হলাম। ভাসিলা সুন্দর করে হেসে বলল, কিন্তু আমি কাল চলে যাচ্ছি। আতিশ একটু অবাক হয়ে বলল, কোথায়? ভাসিলা বলল, আমাদের রাজ্যে। পরের দিন আমরা দেখতে পাই হাইওয়ে পার হয়ে একদল ফরেন্সিক টিম জঙ্গলের দিকে যাচ্ছে, সাথে কয়েকজন পুলিশ আর তাদের শিকারী কুকুর, গলায় বেল্ট বাঁধা। কুকুরটা মাটিতে শুকতে শুকতে এগিয়ে যাচ্ছে। একটা নর্দমার সামনে গিয়ে থামল। দেখা গেল একটা ভুঁড়িওয়ালা লোকের লাশ ভেসে আছে, তবে তার সম্পূর্ণ শরীর সাদা ধবধবে রক্তশূন্য। স্থানীয় 2জন দিনমজুর টাইপ লোক নর্দমায় নেমে লাশটাকে তুলে আনলো। আমরা দেখতে পাই এটা সেই মাফিয়া লোকটার মরদেহ। পুলিশরা সবাই লাশের গন্ধে নাকি রুমাল চেপে ধরল, এরপর জায়গাটাকে সিলগালা করে দিল। একজন পুলিশ বলে উঠল, আরে এটা তো কুখ্যাত মাফিয়া রিচার্ড। পুলিশ তাকে অনেক বছর ধরে খুঁজছে, কিন্তু তাকে এভাবে কে মারল? হঠাৎ এলোপাতারি গুলি চালাতে চালাতে 4-5টা মোটরসাইকেল আসলো সেখানে। আরোহীরা সবাই কালো মাস্ক পরা। পুলিশ সহ বাকিরাও আড়ালে চলে গেল। পুলিশ তাদের বন্দুক লোড করে প্রস্তুত হলো। একজন পুলিশ চিৎকার করে জিজ্ঞাসা করলো, কারা তোমরা? ওদিক থেকে আওয়াজ এলো, আমরা আমাদের বসের মরদেহ নিয়ে যেতে এসেছি, যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে বাধা দিও না। পুলিশ সদস্যগুলো বলল, আমরা থাকতে কেউ তার এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে না, চলে যাও তোমরা, আমাদেরকে নিজের কাজ করতে দাও। তারা বলল, তাহলে তোমাদের কেউ এখানে বেঁচে থাকবে না। এই বলে আবার গুলি চালানো শুরু করলো। গাছের ছাল বাকলগুলো খুলে যাচ্ছে গুলির আঘাতে। ফরেন্সিক কর্মকর্তারা কান চেপে ধরে বসে আছে। গাছের আড়াল থেকে পুলিশরাও নিজেদের সাধ্য অনুযায়ী গুলি চালাতে লাগলো তাদের উপর। একজন কনস্টেবল বলল, আমাদের বন্দুকের গুলি শেষ হতে চলেছে, আমাদেরকে মেরে ফেলবে, এর চেয়ে ভালো তারা যা চাই নিয়ে যাক। সবাই একমত হয়ে হাত উপরে তুলে গাছের আড়াল থেকে বের হলো বন্দুক রেখে, আর বলল, আমরা সারেন্ডার করলাম, তোমরা তাকে নিয়ে যাও। তাদের মাঝে একজন বলল, সুযোগ একবারই ছিল, এখন সবাইকে মরতে হবে। এই বলে একজন পুলিশকে লক্ষ্য করে ট্রিগার চাপ দিতেই যাবে, তখনই একটা গুলি চলার শব্দ এলো। যে লোকটা ট্রিগার চাপতে নিয়েছিল সে মাটিতে লুকিয়ে পড়ল। এরপর এক এক করে আরো কয়েকটা গুলি চলল। মাফিয়া গ্যাং কিছু বুঝে ওঠার আগেই প্রত্যেকে মাটিতে লুটিয়ে পড়ল একজন বাদে। সে ভয় পেয়ে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে মোটরসাইকেলে বসে কিক মারতে লাগলো। স্টার্ট হয়ে গেলে গিয়ার বাড়িয়ে 2টা চক্কর দিয়ে চলে যেতে লাগলো। কিন্তু একটু যেতেই আবির্ভাব হলো 2 হাতে 2টা পিস্তল নিয়ে এক লেডি পুলিশ ইন্সপেক্টর এর। চোখে সানগ্লাস আর মাথায় পুলিশ ক্যাপ, নেমপ্লেটে লেখা ফাতিহা। ঠাস করে গুলি মেরে মোটরসাইকেলে থাকা তার খুলি উড়িয়ে দিল। তারপর পিস্তলের নলে ফু দিয়ে স্লো মোশনে হেঁটে আসতে লাগলো। সকল পুলিশ হাসি মুখে দাঁড়িয়ে সেলুট দিল ইন্সপেক্টর ফাতিহাকে। ফরেন্সিক টিমের একজন জিজ্ঞাসা করলো, ইনি কে? এক পুলিশ সদস্য বলল, আমাদের থানার নতুন ইন্সপেক্টর, দেখতে সুন্দরী হলেও আস্ত একটা আগুনের দোলা। ইন্সপেক্টর ফাতিহা মাফিয়া রিচার্ডের মরদেহর সামনে এসে তার বুকের ওপর পা রেখে সানগ্লাসটা খুলে বলল, ভেবেছিলাম তোকে জীবিত ধরবো, তারপর থানায় নিয়ে 332 ডিগ্রি দেব,
কিন্তু দেখা যাচ্ছে তার আগেই কেউ তোকে 440 ডিগ্রি দিয়ে গিয়েছে, শরীর থেকে সব রক্ত চুষে নিয়েছে। হারুন সাহেব, আপনাদের এই শহর ইদানিং রক্ত চুষে মানুষকে একটু বেশি মারা হচ্ছে, তাই না? সাব ইন্সপেক্টর হারুন এসে বলল, জি ম্যাম, আমরা ইনভেস্টিগেট করছি, এখনও তেমন কিছু হাতে আসেনি। ফাতে একটু ভেবে বলল, ঠিক আছে, যেহেতু আমি এসে গিয়েছি অনেক কিছুই হাতে আসবে। রিচাদের লাশ সহ বাকি সব লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করুন, আমি থানায় যাচ্ছি। এই বলে ফাতিহা সানগ্লাসটা চোখে পড়ে গিয়ে বাইকে উঠে বসতেই ফোন বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে সুন্দর একটা হাসি দিল স্ক্রিনে তাকিয়ে, তারপর রিসিভ করে বলল, কি ব্যাপার মিস্টার নফি, খুব মিস করছিলেন নাকি আমাকে? ওপাশ থেকে হাসির সাথে ভেসে এলো, হ্যাঁ খুব মিস করছিলাম, তবে এটা পুরোটা সত্যি না। লতাপাতায় ঘেরা বড় এক কঙ্কালের মতো দেখতে সিংহাসনে বসে আছে ইফরিত রাজ্যের অধিপতি লর্ড। দেখা গেল ইফরিত রাজ্যের প্রাসাদে নেই কোনো জাঁকজমকপূর্ণ কিছু, সাদা কালো দেয়ালগুলোতে শ্যাওলা জাতীয় কিছু পড়ে আছে। প্রাসাদের প্রহরীরাও দেখতে খুব ভয়ানক। একজন প্রহরী এসে বুকে হাত দিয়ে লর্ডকে সম্মান জানিয়ে বলল, লর্ড, মারিদ সাম্রাজ্যের রানী ফারিস্তা এসেছে, আপনার অনুমতি চাই। লর্ড একটু চিন্তিত হয়ে বলল, আমি জানতাম সে আসবে, তাকে অপেক্ষা করিও না, আসতে দাও। প্রহরী চলে গেল বাইরে। কিছুক্ষণ পর ভয়ানক অ্যাটিটিউড নিয়ে রানী ফারিস্তার আগমন ঘটল। মাথায় হীরার মুকুট যেমন জলজল করছে, তেমনই অজানা এক ক্রোধে তার চোখগুলো জলজল করছে। লর্ড তার সিংহাসন থেকে উঠে হাসি মুখে নিচে নেমে এসে হাত দুই দিকে মেলে বলল, রানী ফারিস্তা, আপনার দর্শনে ইফরিত রাজ্য ধন্য হয়েছে। আমাকে আগে জানিয়ে আসলে হয়তো বড় ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম। ফারিস্তা লর্ডের সামনে এসে বলল, লর্ড, কিছু না জানার ভান করো না, তুমি অবশ্যই জানতে আমি আসব, আর কেন আসবো সেটাও জানতে। একজন প্রহরী দুটা চেয়ারের মতো বস্তু নিয়ে এলো বসার জন্য। ফারিস্তা এবং লর্ড মুখোমুখি বসল। লর্ড বলল, হ্যাঁ আমি জানতাম আপনি আসবেন। আপনি আমাকে ভুল বুঝেন তার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। প্রিন্স পৃথিবীতে গিয়েছে ভিন্ন এক উদ্দেশ্যে, এক ডাইনিকে এখানে নিয়ে আসবে। যদিও আমি তাকে যেতে না করেছিলাম, কিন্তু বুঝেনি তো ভ্যামকে বসে আনা কত কষ্টকর। ফারিস্তা একটু চিন্তিত হয়ে বলল, আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি ঘোল রাজ্যের একজন সাধারণ জিন সৈন্য ছিলে। ঘোলের পূর্ববর্তী রাজা দিমিত্রি যখন তার প্রভাব বিস্তারের জন্য ইফরিত জিনদের উপর আক্রমণ করে, তখন তুমি ঘোল সৈন্যদের সাথে মিলে অসংখ্য ইফরিত জিনকে হত্যা করেছ। কিন্তু তখনকার ইফরিত রাজ্যের রাজকুমারী আলিজাকে তুমি চালাকি করে বাঁচিয়ে নিয়েছিলে, তাকে লুকিয়ে ফেলেছিলে সবার চোখের আড়ালে। তারপর যুদ্ধ শেষে যখন সব ঘোল সৈন্য তাদের নিজেদের রাজ্যে ফিরে গেল, তুমি রয়ে গিয়েছিলে এখানে। সবাই ভেবেছিল তুমি যুদ্ধে মারা গিয়েছ, আর একজন সাধারণ সৈন্যর মৃত্যুতে কার কি আসে যায়। তাই এটা নিয়ে আর কেউ ঘাটাঘাটি করেনি। লর্ড এবার ফারিস্তাকে থামিয়ে দিয়ে নিজেই বলতে শুরু করলো, তারপর আমি রাজকুমারীকে বিয়ে করে নিলাম। আনাচে কানাচে লুকিয়ে বেঁচে যাওয়া ইফরিত জিনদের একত্রিত করে নতুনভাবে স্বপ্ন দেখলাম। আমি কখনো একজন সাধারণ সৈনিক হয়ে মরতে চাইনি। আমি চেয়েছিলাম একটা রাজ্য, আর সেই রাজ্যর রাজা হব আমি। আমার স্বপ্নকে বাস্তবায়ন করার এটাই ছিল সবচেয়ে বড় সুযোগ। আমি স্বল্প কয়েক ইফরিত জিনদের নিয়ে আবার গোপনে রাজ্য পুনর্গঠন শুরু করলাম। রাজকুমারী আলিজা তো আমার সাথেই ছিল, তবে একটা ভয়ও ছিল, যদি রাজা দিমিত্রিটা জেনে যায় তাহলে সে আবার আক্রমণ করবে। সেই ভয়ের মাঝেই জন্ম নিল আমার আর আলিজার রাজপুত্র প্রিন্স। আর আমরা দুজন ভিন্ন প্রজাতির জিন হওয়ায় প্রিন্স একটা ভ্যাম্পে পরিণত হলো। আমরা আগেই জানতে পেরেছি আপনার পালিত মেয়ে জিজাও একটা ভ্যাম্প। প্রিন্সের জন্মের কয়েক বছর পরে খবর এলো রাজা দিমিত্রিকে আপনি পরাজিত করেছেন। বিশ্বাস করুন রানী ফারিস্তা, সেদিন আপনার রাজ্যের চেয়ে বেশি আনন্দ উৎসব হয়েছিল আমাদের রাজ্যে। আপনি মারিদ রাজ্যে একজন রানী হলেও আমাদের রাজ্যে আপনাকে মাসিহা হিসাবে মানা হয়। ফারিস্তা চেয়ার থেকে উঠে বলল, আমি কখনো কাউকে আগ বাড়িয়ে শত্রুতার হাত বাড়িয়ে দেই না লর্ড, কিন্তু কেউ যদি আমার রাজ্য অথবা আমার পরিবারের উপর সামান্য আঁচও ফেলে, তাহলে বিশ্বাস করো আমি তাকে পিষে রেখে দেব। তোমার ছেলে প্রিন্স যদি ভুলেও জিজার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি রাজা দিমিত্রির চেয়েও ভয়ঙ্কর হব। লর্ড বলল, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না রানী ফারিস্তা। প্রিন্স যেই কাজের জন্য পৃথিবীতে গিয়েছে সেটা করেই ফিরে আসবে, আমি কথা দিচ্ছি। ফারিস্তা আর কিছু না বলে বের হয়ে যেতে লাগলো। লর্ড ডাক দিয়ে বলল, রানী ফারিস্তা, আজকে দুপুরের খাবারে আপনি মেহমান হলে খুব খুশি হতাম আমি, আর খাওয়ার পর না হয় এক দান দাবা খেলবো আপনার সাথে। ফারিস্তা থেমে গিয়ে উল্টো ঘুরে একটু হাসিতে বলল, যেদিন নিমন্ত্রণ করে আনবে সেদিন না হয় খেয়ে যাব, আর বাকি রইল দাবা খেলা। ওটা আমি কখনো খেলি না, কারণ আমি শত্রুকে আমার সামনে বসাই না, আর বন্ধুর সাথে চাল চালি না। এবার নিজে ঠিক করো, তুমি আমার বন্ধু হবে নাকি শত্রু? এই বলে ফারিস্তার চুলগুলো উড়িয়ে স্লো মোশনে হেঁটে বের হয়ে গেল। লর্ড চিন্তিত চেহারায় গিয়ে নিজের সিংহাসনে বসে একজন প্রহরীকে ডাক দিল। প্রহরী এসে দাঁড়িয়ে লর্ডকে বলল, অতি শীঘ্রই প্রিন্সকে এখানে দেখতে চাই। আমি কোনো ভুল চাই না। দৃশ্য পরিবর্তন। আজ 2 দিন পর যে স্কুলে এসেছে, জান্নাত অসুস্থ থাকায় পাইথন তাকে নিয়ে এসেছে স্কুলে।
পাইথন নীল রঙের হুডি আর একটা ঢিলাঢালা প্যান্ট পরে চোখে লাল সানগ্লাস দিয়ে পুরো এলিয়েন সেজে এসেছে। জিজা বলল, এখান থেকে সোজা বাসায় চলে যাবা দ্রুত, নাহলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তোমাকে দেখলে উঠিয়ে নিয়ে যাবে। পাইথন বলল, এই আমি কি কোনো জন্তু জানোয়ার নাকি, আমাকে কেন উঠিয়ে নিয়ে যাবে? জিজা বলল, চিড়িয়াখানায় শুধু জন্তু জানোয়ার থাকে না, তোমার মতো আজব প্রাণীও থাকে। কে বলেছে তোমাকে ঠাডা ভাঙা গরমে হুডি পরে আসতে? আমার ফ্রেন্ড যদি দেখে ফেলে তোমার সাথে আমাকে, তাহলে আমার ইজ্জত পাংচার হয়ে যাবে না। বলতে না বলতে গেটের সামনে ক্লাসমেটদের সাথে দেখা হলো। তারা হাসাহাসি করতে করতে জিজ্ঞাসা করলো, জিজা এটা কে? দেখে তো মনে হয় অন্য কোনো গ্রহ থেকে নাজিল হয়েছে। জিজা পাইথনের দিকে আর চোখে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পাইথন দুষ্টু হাসিতে বলল, আমি জিজার বাবা, কেমন আছো তোমরা? জিজা চাষকে খেয়ে বলল, বাবা? ক্লাসমেটরা হাসতে হাসতে বলল, সরি আঙ্কেল, জিজা ক্লাসে দেখা হবে, তাড়াতাড়ি আসো। এই বলে তারা চলে গেল। জিজা চোখ রাঙিয়ে পাইথনের দিকে তাকিয়ে আছে। পাইথন নিজের চোখে সানগ্লাসটা খুলে জিজার চোখ পরিয়ে দিয়ে বলল, খেয়ে ফেলবি নাকি আমাকে? যা ক্লাসে যা, বিকেলে আমি নিতে আসবো। এই বলে পাইথন চলে যাচ্ছিল। জিজা এখনো পাইথনের দিকে তাকিয়ে আছে কালো চশমার ভেতর থেকে। পাইথন একটু সামনে গিয়ে আবার পেছনে এসে জিজাকে কোলে তুলে স্কুলের গেটের ভেতরে ড্রপ করে নিচে গেটটা বন্ধ করে বলল, হয়েছে তো, চাহনিতে আমার 12টা বাজিয়ে দিচ্ছিস কেন? ক্লাসের ভেতর। জিজা হনহনিয়ে হেঁটে এসে একদম পেছনের বেঞ্চে গিয়ে ব্যাগটা ঠাস করে রেখে বসে পড়ল। সব স্টুডেন্টরা চমকে গিয়ে জিজার দিকে তাকালো। একটা ছেলে বলল, জিজা আর ইউ ওকে? জিজা কিছু না বলে চোখ বড় বড় করে তাকালো। ছেলেটা ভয় পেয়ে গেল। অন্য সবাই আর কিছু না বলে নিজেদের কাজে লেগে গেল। হঠাৎ পাশ থেকে একটা কণ্ঠ, কি ব্যাপার এলাই, মুড এমন বিগড়ে আছে কেন? জিজা পাশে তাকিয়ে দেখলো সামারুন বসে আছে। জিজা বলল, পাইথনের বাচ্চা প্রথমে তো আমার ফ্রেন্ডের সামনে ইজ্জত পাংচার করেছে, তারপর আবার সবাইকে বলেছে সে নাকি আমার বাবা। সামারুন ফিক করে এসে বলল, এই ব্যাপার, তাহলে তো পাইথনকে একটা শিক্ষা দিতেই হয়। কাল সকালে পাইথন যখন ওয়াশরুমে যাবে তখন পানির লাইন অফ করে দিবে, তারপর দেখবে সে পত্রিকার তাজা খবর দিয়ে বাসি কাজ সম্পন্ন করে বের হবে। জিজা এবার হেসে বলল, ঠিক আছে, এটাই করবো তাহলে। এখন বলো তোমার কি খবর? নিশ্চিত হয়েছে তো তারা সত্যি বলছে কিনা? সামরুন বলল, হ্যাঁ হয়েছি, তারা সত্যি বলেছে, তবে তারা যে আমাকে এইগুলো বলেছে তার পেছনে একটা কারণ আছে। তাদেরকে কেউ পরিকল্পনা করে পাঠিয়েছে আত্মার জগতে। জিজা বলল, কে পাঠিয়েছে? সামরুন বলল, সেটা জানতে পারি না এখনো, তবে জেনে যাব। আজকে আমরা কুতুবদে যাচ্ছি জিজা, সেখানে গেলে নাফি নামের একজনের দেখা পাবো, তার কাছ থেকে কিছু জানার আছে। জিজা বলল, ঠিক আছে, ছুটির পর তাহলে যাচ্ছি, এবার রাইডিংয়ের জন্য প্রস্তুত হও। এর মাঝেই ক্লাসে টিচার প্রবেশ করলে সবাই দাঁড়িয়ে গুড মর্নিং টিচার বলল। টিচার জিজাকে উদ্দেশ্য করে বলল, জিজা তোমার আন্টি এখন কেমন আছে? মারাত্মক অ্যাক্সিডেন্ট ছিল একটা। জিজা বলে, এখন মোটামুটি সুস্থ টিচার, ওসব ছোটখাটো অ্যাক্সিডেন্ট আপনার কাছে মারাত্মক হতে পারে, কিন্তু আমার কাছে হোমওয়ার্ক। টিচার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, এই মেয়ে কখনো সোজা উত্তর দিতে পারে না। অ্যাটেন্ডেন্স শেষে টিচার বলল, আজকে বইয়ের বাইরে একটা এক্সাম নেওয়া হবে, সবাই কলম খাতা বের করো। সবাই বের করলে টিচার বলল, খাতায় সবাই যে কোনো একটা চতুষ্পদ প্রাণীর ছবি অঙ্কন করো, যারটা বেশি সুন্দর হবে তার জন্য পুরস্কার আছে। এটা শুনে সবাই স্টুডেন্টরা খুশি মনে নিজেদের খাতায় পছন্দের চতুষ্পদ প্রাণীর ছবি আঁকতে শুরু করলো। জিজা সামরুনের দিকে তাকিয়ে ঢঙ্গিসারে বলল, আমি এসব আঁকাকি করতে পারি না এলাই, কি করব? সামরুন একটু ভেবে হাতে চুটকি মেরে বলল, আইডিয়া। আমি থাকতে তোমার কোনো ভরসা আছে নাকি এলাই? এই বলে জিজার কানের কাছে এসে ফিসফিস করে কিছু বলল। জিজার মুখে একটা দুষ্ট হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর টিচার ঘড়ির দিকে তাকিয়ে বলল, টাইম আপ, সবাই কলম সাইডে রেখে নিজেদের আঁকা ছবি সামনে রেখে বসো। টিচার এক এক করে সবার অঙ্কিত ছবি দেখছে আর প্রশংসা করছে, কারোটা দেখে বলছে একটু বেটার হতে পারতো, বাট গুড ট্রাই। এভাবে একসময় জিজার কাছে এসে খাতার দিকে তাকিয়ে হা করে বলল, জিজা তুমি কিছু আঁকুনি কেন? জিজা বলল, টিচার চোখে চশমাটা লাগান, আমি হাতির ছবি এঁকেছি, ভালো করে দেখুন। টিচার থতমত খেয়ে চশমাটা ঠিক করে ভালো করে দেখলো জিজার খাতায় একটা ডট শুধু। টিচার বিরক্ত হয়ে বলল, জিজা কোথায় হাতি? এটা তো একটা ডট। জিজা হাই তুলে বলল, টিচার এটাই হাতি, সে অনেক দূরে থেকে এসেছে তাই ছোট দেখা যাচ্ছে। টিচার অসহায় হয়ে হাঁক হয়ে তাকিয়ে রইল তার দিকে। ক্লাসে সবাই হেসে দিল। দৃশ্য পরিবর্তন। প্রিন্স আগুনের গোলার মতো রেগে বৃদ্ধাকে জিজ্ঞাসা করছে, রাজা গারকুন কেন ভাসিলাকে ডেকে পাঠিয়েছে, বল ডাইনি? বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না। পাইথন এসে শুধু জানিয়েছে রাজা গারকুন ভাসিলাকে ডেকে পাঠিয়েছে, যা সম্পর্কে শুধু ভাসিলাই জানতে পারবে। প্রিন্স এক ধাক্কাতে বৃদ্ধাকে ফেলে দিয়ে তার গলা চেপে ধরে বলল, আমি এসেছি তোদের নিজের সাথে ইফরিত রাজ্যে নিয়ে যাওয়ার জন্য, আর তোর মেয়ে কিনা রাজা গারকুনের আদেশ মানার জন্য চলে গেল। এখন বল কাকে আগে মারবো, তোকে নাকি তোর মেয়েকে? পাশে দাঁড়িয়ে থাকা ডালিয়া বলল, প্রিন্স শান্ত হও, রাজা গারকুন ভাসিলাকে যেই কাজের জন্য ব্যবহার করুক না কেন, দিন শেষে ভাসিলা আমাদেরই একজন। নিশ্চয়ই আমরা কোনো গুরুত্বপূর্ণ খবর পেতে যাচ্ছি। প্রিন্স অগ্নিশর্মার দৃষ্টিতে ডালিয়ার দিকে তাকিয়ে বলল, আমার হাতে তোদের এসব নাটক দেখার সময় নেই।
হয়তো আমার বাবা খুব শীঘ্রই আমাকে ফিরে যাওয়ার জন্য খবর পাঠাবে। বৃদ্ধা বলল, তুমি নিজের কাজ না করে আমাদেরকে রাগ দেখাচ্ছ কেন প্রিন্স? কথা ছিল তুমি গার্কুনের মেয়ের হৃৎপিণ্ড আমাকে এনে দিবে, সেটা তো এখনো করতে পারলে না। আগে যাও, নিজের কথা রাখো। প্রিন্স প্রচণ্ড রেগে চিৎকার করে মাটিতে ঘুষি মারল। মেঝে ফেটে চৌচির হয়ে গেল। প্রিন্স বলল, ঠিক আছে, আমি গার্কুনের মেয়ের হৃৎপিণ্ড সহ তাকে নিয়ে আসছি। তুই তোর মেয়েকে ঢাকা ঘুল রাজ্যে যাওয়া থেকে অভিশাপ কাটিয়ে আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নে। এই বলে প্রিন্স হাওয়ায় মিলিয়ে গেল। ডালিয়া এসে বৃদ্ধকে ধরে বসিয়ে দিয়ে বলল, কি মনে হয় আমাদেরকে কি ফাসিলাকে আটকানো দরকার যাওয়া থেকে? বৃদ্ধা একদহ রহস্যময় হাসি নিয়ে বলল, হ্যাঁ, আমি একটা বিশাল যুদ্ধের দামামা শুনতে পাচ্ছি ডালিয়া। 2 ভ্যাম্পের লড়াই হবে, যে কোনো একজন মারা যাবে এটা নিশ্চয়ই। যদি প্রিন্স মারা যায় তাহলে লর্ড চুপ থাকবে না, আর যদি জিজা মারা যায় তাহলে রানী ফারিস্তার রাজা গার্কুন মিলে সব ধ্বংস করে দেবে। দৃশ্য পরিবর্তন। একটা ক্যাফের সামনে অনেক কাস্টমারের ভিড়। হলুদ ক্যাপ মাথায়, মুখে স্টাইলিশ চাপ দাড়িওয়ালা একজন লোক কফি বানিয়ে দিচ্ছে। একটা সাইনবোর্ডে লেখা, এখানে অশিক্ষিত মানুষের জন্য কফি একদম ফ্রি। একজন কফি শেষ করে চলে যাচ্ছিল, সে ডাক দিয়ে বলল, ও ভাই, কফির দামটা দিয়ে গেলেন না? লোকটা পেছনে তাকে বলল, নাফি ভাই, আপনি তো লিখে রাখছেন অশিক্ষিত মানুষের জন্য কফি একদম ফ্রি। আমি তো ভাই অশিক্ষিত, পড়ালেখা জানি না, তাই আমার জন্য কফি ফ্রি। নাফি বলল, এ ভাই, তুই অশিক্ষিত হলে এটা পড়লি কিভাবে? লোকটা জিভায় কামড় দিয়ে বলল, না মানে। নাফি বলল, তাড়াতাড়ি টাকা দিয়ে তারপর নাই হয়ে যা। লোকটা 30 টাকা কাউন্টারে রেখে বলল, কি ভাই, মাত্র 30 টাকার জন্য সবার সামনে অপমান করলা? নাফি বলল, দেখো ভাই, আমার কাছে 1 টাকারও মূল্য অনেক, মন খারাপ করিস না। অন্য এক লোক উঠে বলল, ভাই, এই পৃথিবীতে মানুষ ছাড়া সবকিছুর মূল্য আছে, মানুষ সবচেয়ে সস্তাই জামা নাই। নাফি একটু হেসে বলল, ভুল কথা ভাই, মানুষের অনেক মূল্য এই পৃথিবীতে, শুধু পাওয়ার আগে আর হারিয়ে ফেলার পর। কথা বলতে বলতে নাফির চোখ পড়ল রাস্তার উপর একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে কেন যেন সামরনের কথা মনে পড়ে গেল। নাফির চোখ জোড়া ভিজে উঠল। দৃশ্য পরিবর্তন। সাব ইন্সপেক্টর হারুন সাহেব ফাতিহার কক্ষে নক করল। ফাতিহা ভেতর থেকে বলল, কামিন। হারুন সাহেব একটা ফাইল হাতে ভেতরে প্রবেশ করে সেলুট দিয়ে বলল, ম্যাডাম, আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য কালেক্ট করেছি, আপনার এটা দেখা উচিত। ফাতিহা ল্যাপটপে কিছু কাজ করছিল, ল্যাপটপ থেকে ধ্যান সরিয়ে বলল, দেখি। হারুন সাহেব ফাইলটা দেখিয়ে বলতে লাগলো, ম্যাডাম, শহরে যতগুলো রক্তশূন্য মরদেহ পাওয়া গিয়েছে, প্রত্যেক ভিকটিমের শরীরে একটা কমন জিনিস দেখা গিয়েছে, সেটা হলো ঘাড়ে 2টা দাঁত বসানো। ফরেন্সিক রিপোর্ট থেকে জানা গিয়েছে এগুলো কোনো মানুষের দাঁতের সাথে ম্যাচ করে না। ফাতিহা বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন এগুলো সেই ছোটবেলার গল্প শোনা ভ্যাম্পায়ারের কাজ? হারুন সাহেব একটু ইতস্তত বোধ করে বলল, না ম্যাডাম, আমি সেটা বোঝাতে চাইনি। ফাতিহা বলল, হারুন সাহেব, আপনি কি বিশ্বাস করেন ভ্যাম্পায়ারের অস্তিত্ব থাকতে পারে এই পৃথিবীতে? হারুন সাহেব বলল, না ম্যাডাম, এগুলো সম্পূর্ণ কাল্পনিক কাহিনী আর হলিউড মুভিতেই বানায়, বাস্তবের অস্তিত্ব নেই। ফাতিহা একটু অদ্ভুতভাবে শান্ত গলায় বলল, হারুন সাহেব, বাস্তব আপনার আমার কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আমি আমার এই 2 চোখে অনেক কিছু দেখেছি, তাই ভালো করে ইনভেস্টিগেট করুন, তারপর আমাকে রিপোর্ট করুন। হারুন সাহেব ইয়েস ম্যাডাম বলে চলে গেল। ফাতিহা একটু আনমনা হয়ে গিয়ে কি যেন ভাবতে লাগলো। ফোনটা উঠিয়ে নাওফির নাম্বার ডায়াল করে কানে লাগালো ফোনটা। 2বার রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। হ্যালো ম্যাডাম। ফাতিহা একটু হেসে বলল, তোমাকে কতবার বলবো আমাকে ম্যাডাম বলবে না? এরপর আবার যদি ম্যাডাম বলেছ তাহলে রিমান্ডে নিয়ে উট পাখির ডিম থেরাপি দিব তোমাকে। ওপাশ থেকে নাফি একটু অন্যরকম ভাবে বলল, এই ফোন রাখো তো একটু, অনেকক্ষণ ধরে দেখছি রাস্তার উপরে একটা সামরনের বয়সী বাচ্চা দাঁড়িয়ে আছে, সেই দিকে তাকিয়ে আছে, গিয়ে দেখি কি চায়। কিন্তু ফাতিহা ফোন কাটলো না। একটু পর আমরা ফাতিহার ফোনে শুনতে পাই ওপাশ থেকে নাফি বলছে, এই কে তুমি, এখানে দাঁড়িয়ে আছো কেন, কি চাও? একটা মিষ্টি কণ্ঠে বলে উঠল, আমার নাম জিজা, আপনি নিশ্চয়ই নাফি। আতিশ এক নজরে ঘুমন্ত ফাসিলার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, একটা মানুষ এতটা নিখুঁত কিভাবে হতে পারে? মনে একদম স্বচ্ছ জন্ম নেয়া একটা নিষ্পাপ বাচ্চা তার মায়ের কোলে ঘুমিয়ে আছে। কত মায়াবী লাগছে মেয়েটাকে। উপরওয়ালা সব কিউটনেস এই মেয়েটার মাঝে ঢেলে দিয়েছে। আর আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম যার বিনিময়ে এই মায়াবীর মায়াতে আটকে গিয়েছি। এইভাবে যখনই ফাসিলাকে ঘুম থেকে উঠাতে যাবে তখনই মনে পড়ল কাল রাতের কথা। কাল রাতে ফাসিলা কি বলেছিল আমাকে? নেশার ঘরে কিছুই মনে নেই, এই বলে আতিশ তার স্মৃতি কাল রাত পর্যন্তই রিভাইন্ড করল। পরে মনে করতে লাগলো রাতে ফাসিলা বলেছিল আমি কাল চলে যাচ্ছি। আতিশ বলল, চলে যাচ্ছি মানে কোথায়? ফাসিলা বলল, আমাদের রাজ্যে। আমি আর আমার মা এই পৃথিবীতে একটা অভিশাপ নিয়ে এসে পড়েছি রাজার কাছ থেকে। রাজা আমাকে ডেকে পাঠিয়েছে একটা কাজের জন্য, যদি আমি এই কাজটা করতে পারি তাহলে আমাদের উপর থেকে অভিশাপ তুলে নেবে। আতিশ মাথা চুলকে বলল, কিসের রাজা, কিসের অভিশাপ? ফাসিলা, গঞ্জিকা সেবন করেছি আমি আর নেশা হয়েছে আপনার। ফাসিলা একটু রেগে বলল, মানে আপনি আমার সামনে গঞ্জিকা সেবন করে এসেছেন? যান, আপনার সাথে আর কথা নেই, ভাগেন এখান থেকে। এই বলে ফাসিলা মুখ গোমরা করে অন্যদিকে ফিরে রইল। আতিশ বলল, আমার দাদা বলতে যদি হতে কিছু চাও তাহলে সিগারেট হইও না, যাকে খাওয়ার পর মানুষ মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়। হতে হবে গঞ্জিকা, যাকে খাওয়ার পর মানুষ নিজেই হুঁশ হারিয়ে ফেলে।
ভাসিলা বলল, তার মানে এই গঞ্জিকা ব্যবসা আপনাদের ফ্যামিলি বিজনেস? আতিশ একটু হেসে বলল, ধুর, আপনিও না। আচ্ছা, কি যেন বলতে নিয়েছিলেন? রাজা, অভিশাপ বুঝে বলেন। ভাসিলা উঠে চলে যেতে যেতে বলল, আপনার নেশা কেটে গেলে বলবো, এখন আপনার মাথায় কিছুই ঢুকবে না। আতিশও হেলে দুলে ভাসিলার পিছু পিছু যেতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ বলেন, আমি তেমন নেশাই নেই যে কিছুই বুঝবো না। ভাসিলা বলল, একটা সিংহ নারকেল গাছে উঠে সেখান থেকে আম পেড়ে তার মাংস খেয়ে নিল। খাওয়ার পর সিংহ বুঝতে পারলো মাংসটা ফ্রিজে রাখা ছিল অনেকদিন, তাই হজম হলো না পেটে, সাথে সাথে বমি করে দিল। এখন বলেন, সিংহটার বাবার নাম কি ছিল? আতিশ থতমত খেয়ে মাথা ঝাড়া দিয়ে বলল, কিছু বুঝলাম না। ভাসিলা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বলেছিলাম না আপনি নেশে আছেন, কিছু বুঝবেন না। আতিশ বোকার মতো তাকিয়ে বলল, এখন মনে হচ্ছে আমি গঞ্জিকা সেবন করিনি, বরং গঞ্জিকা আমাকে সেবন করেছে। ভাসিলা বলল, আপনাদের পৃথিবীর নিয়ম খুবই অদ্ভুত, তাই না? ঘরে মেঝেতে তেলের খনি বা স্বর্ণের খনি পাওয়া গেলে সেটা সরকারের সম্পদ, আর একই ঘরের মেঝে থেকে নেশাদ্রব্য পাওয়া গেলে সেটা ঘরের মালিকের। আতিশ হাসতে হাসতে বলল, এটা একদম হাসা কথা বলেছেন, কিন্তু এক সেকেন্ড, আমাদের পৃথিবী মানে? আপনি কোথাকার? ভাসিলা কথা ঘুরিয়ে বলল, আজকে আমি আপনার সাথে আপনার বাসায় যাব, তবে একটা শর্ত আছে। আতিশ একটু খুশি বলল, সত্যি যাবেন? আমি যে কোনো শর্তে রাজি আছি, বলেন কি শর্ত? ভাসিলা বলল, সূর্যোদয়ের সাথে সাথে আমি ঘুমিয়ে যাব, সারাদিন আমি ঘুমাবো, যতক্ষণ না সূর্য অস্ত যায় এর মাঝে আমাকে ভুলে স্পর্শ করবেন না আর ডাকবেনও না। আতিশ এমন অদ্ভুত শর্ত শুনে একটু অবাক হলেও খুশিতে রাজি হয়ে গেল। এরপর আর কারোর মুখে কথা নেই, দুজন রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে। আতিশ বারবার ভাসিলার হাত ধরতে গিয়েও ফিরে আনছে। ভাসিলা এটা বুঝতে পেরে নিজেই খপ করে আতিশের হাত ধরল। আতিশ মুচকে এসে একটু লজ্জা পেল। স্মৃতিচারণ শেষ হলে আতিশ বর্তমানে ফিরে এলো। শর্ত অনুযায়ী আতিশ ভাসিলাকে স্পর্শ করল না, ডাকও দিল না। আতিশ তো জানি না ভাসিলা ঘুমাচ্ছে না, বরং সে এই মুহূর্তে মৃত। দৃশ্য পরিবর্তন। জান্নাত সোফার উপর বসে পাইথনের রানে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। পাইথন জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর টিভি দেখছে। টিভিতে ম্যান ভার্সেস ওয়াইল্ড চলছিল। একটা বাঘ হরিণের পিছু করছিল শিকার করার জন্য। পাইথন মন দিয়ে সেটা দেখছে। পাইথন এতটাই টিভির দিকে মগ্ন ছিল, কখন যে জান্নাতের মাথা থেকে হাত বোলাতে বোলাতে গলার নিচে এসে পড়েছে সেটা খেয়ালই নেই। জান্নাত অনুভব করলো পাইথনের হাত আস্তে আস্তে গলা পার হয়ে বুকের দিকে চলে যাচ্ছে। জান্নাত এক চোখ খুলে দেখলো পাইথন হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে। তার হাত কোথায় যাচ্ছে সেদিকে ধ্যান নেই। জান্নাত খপ করে পাইথনের হাত ধরে মুচকে এসে বলল, কি হচ্ছে এটা? পাইথন এতক্ষণে বুঝতে পেরে জিব্বায় কামড় দিয়ে বলল, সরি, ইচ্ছে করে দেইনি। দেখো না, ওই বাঘটা হরিণটাকে এখনো শিকার করতে পারলো না। জান্নাত বলল, হ্যাঁ সেটাই তো দেখছি। পাইথন বলল, এই বাঘ আর হরিণের মাঝে পার্থক্য কি জানো? হরিণ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে আমাকে জোরে দৌড়াতে হবে, নাহলে আমি শিকারীর পেটে চলে যাব। আর বাঘ সকালে উঠে চিন্তা করে আজকে আমাকে জোরে দৌড়াতে হবে, না হলে আমাকে ক্ষুধার্ত থাকতে হবে। তুমি বাঘ বা হরিণ, জীবন বাঁচাতে হলে ছুটতেই হবেই। জান্নাত বলল, বুঝেছি স্যার। এবার দয়া করে ঘড়ির দিকে তাকান, কয়টা বাজে? বান্দরটাকে স্কুল থেকে আনতে যেতে হবে, মনে আছে তো? পাইথন ঘড়ির দিকে তাকিয়ে বলল, হাই হাই, আজকে আমি শেষ। আগে বলনি কেন? এমনিতেই সকালে রাগিয়ে দিয়েছিলাম, এখন তো পুরো আগুন হয়ে যাবে। এই বলে পাইথন তাড়াতাড়ি করে বের হয়ে গেল বাসা থেকে। দৃশ্য পরিবর্তন। জিজা নাওফির ক্যাফেতে ঢুকে তুলে বসে পা ঝুলাচ্ছে। পাশে সামরুন বসে আছে, তবে সেটা নাওফি দেখতে পাচ্ছে না। নাওফি ব্যস্ততার কাস্টমার সামলাতে হঠাৎ জিজার চোখ গেল কাউন্টারের পেছনে দেয়ালে টাঙিয়ে রাখা ছবির ফ্রেমটার দিকে। জিজা সেদিকে তাকিয়ে সামরুনকে জিজ্ঞাসা করলো, বলে দাও, তোমার কোনো জমজ বোন আছে? সামরুন বলল, কেন? জিজা ছবিটার দিকে ইশারা করে বলল, এই লোকটার সাথে ওইটা কি তুমি? সামরুন একটু এগিয়ে গিয়ে ছবিটার দিকে ভালো করে তাকিয়ে বলল, আমি তো জানি না আমি দেখতে কেমন। তার মানে তুমি বলতে যাচ্ছ ওই ছবিতে থাকা বাচ্চা মেয়েটা আমি? জিজা বলল, দেখতে তো তোমার মতনই, বাকিটা জানা যাবে তার সাথে কথা বলে। এর মাঝেই নাওফি একটা কাপ আইসক্রিম নিয়ে জিজার কাছে এসে বাড়ি দিয়ে বলল, কার সাথে কথা বলছো তুমি? জিজা আইসক্রিমটা খেতে খেতে বলল, একা একাই কথা বলছিলাম। সামরুন জিজাকে ঘুষি দিয়ে বলল, তোমার মাকে তোমাকে শেখায়নি অপরিচিত কারো কিছু দেওয়া না খেতে? আমার তো এই লোকটাকে এখনো বিশ্বাস করতে পারছি না। জিজা বিড়বিড় করে বলল, আমার মা বলেছে খাবার আর গালি খাওয়ার সময় এত চিন্তা করতে নেই, চুপচাপ খেয়ে নিতে হয়। নাওফি এটা শুনে আবার বলল, তুমি কি সত্যি একা একা কথা বলছো? জিজা বলল, এখানে শুধু আমি বাদে একটা গাধা আছে, গাধার সাথে তো কথা বলা যায় না, তার মানে সত্যি আমি একা একাই কথা বলছিলাম। নাওফি আবাকে আশেপাশে তাকে জিজ্ঞাসা করলো, গাধা কোথায় পেলে? এখানে তো শুধু আমি আছি। একটু চোখ বড় বড় করে নাওফি বলল, এই, তার মানে তুমি আমাকে গাধা বলেছ? আমি তোমার এই কথার ঘোর প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা তুমি বলো তো, গাধা কিভাবে জন্ম নেয়? জিজা আইসক্রিমের চামচ মুখে দিয়ে বলল, সেটা আমি কিভাবে বলবো, তোমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করো। নাফি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বিড়বিড় করে বলল, এই সামরন প্রো ম্যাক্স কোথা থেকে আসলো আবার? সামরন পাশ থেকে জিজাকে বলল, ফালতু কথা না বলে তাকে কাজের কথা জিজ্ঞাসা করো। জিজা বলল, দাঁড়াও, আইসক্রিমটা শেষ করে নেই।
নওয়াফ একটু অবাক হয়ে আশেপাশে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে এখানে তুমি ছাড়া আরও একজন আছে যার সাথে তুমি কথা বলছো। এটা শুনে জিজার হিচকি উঠে গেল। নাফি তাড়াতাড়ি করে পানির গ্লাসটা এগিয়ে দিল। পানি খেয়ে শান্ত হয়ে বসলো জিজা। নাফি বলল, এবার বলো তুমি কে, আমাকে কিভাবে চেনো, এখানে কেন এসেছ, কোথা থেকে এসেছ? জিজা ছবিটার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে বাচ্চা মেয়েটা কে? নাফি মনটা খারাপ হয়ে গেল। মুখের হাসিটা স্লান হয়ে চেহারে নেমে এলো এক চাপা বিষণ্ণতা। উঠে গিয়ে ছবিটা দেয়াল থেকে নামিয়ে হাত বোলাতে বোলাতে বলল, এই মেয়েটা আমার দুনিয়া ছিল, এখন আমার আখিরাত হয়ে গিয়েছে। জিজা একবার সামরনের দিকে তাকালো। সামরন অবাক চোখে তাকিয়ে আছে নাফির দিকে। নাফি জিজ্ঞাসা করলো, তুমি ওর কথা কেন জানতে চাইলে, কে তুমি? জিজা কথা ঘুরে বলল, আচ্ছা আঙ্কেল, এই মেয়েটার নাম কি? নাফি বলতে যাবে নাম, ঠিক তখনই নাফি দেখতে পেল দূর থেকে একটা আগুনের গোলার মতো কিছু ক্যাফের দিকে ধেয়ে আসছে উপর থেকে। নাফি চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো জিনিসটা কি। হঠাৎ সবকিছু আবার থেমে গেল। নাফি স্লো মোশনে ভারতে চোখে দৌড়ে জিজার দিকে আসতে লাগলো। সরে যাও। জিজা কিছু বুঝতে না পেরে ঘাড় ঘুরে বাইরে তাকিয়ে দেখার আগেই আগুনের গোলাটা এসে আছড়ে পড়ল ক্যাফের উপরে। বিকট শব্দে এক ধামাকা হলো। ক্যাফেটা পুরো ধ্বংস হয়ে গেল। কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেল। বৈদ্যুতিক তারগুলো থেকে ফুলকি ছড়াতে লাগলো। সামরুন কান্না করতে করতে ডাকতে লাগলো, জিজা কোথায় তুমি, জিজা সাড়া দাও। জ্বলন্ত কাঠের নিচ থেকে জিজা হুড়মুড় করে বের হয়ে কাশতে লাগলো। কালচে দাগে জিজার চেহারা ভরে গিয়েছে। সামরুন দৌড়ে গিয়ে জিজাকে ধরে বলল, জিজা, জিজা ঠিক আছো তুমি? জিজা চাপা স্বরে বলল, এখানে কি হয়েছিল এলাই, এটা কি ছিল? সামরুন বলল, আমি এখনো বুঝতে পারছি না কি হয়ে গেল, ওই লোকটাকে খুঁজতে হবে, সে তো নিচে পড়েছে। হঠাৎ একটা কণ্ঠ ভেসে আসলো, আমি বলছি কি হয়েছে এখানে। জিজা আর সামারুন চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল প্রিন্স তার জ্বলন্ত চোখগুলো ফুটিয়ে দাঁড়িয়ে আছে। জিজা দাঁত কটমট করে বলল, তার মানে এটা তুমি ছিলে? প্রিন্স বলল, আমি তোমার হৃৎপিণ্ড চাই জিজা, এমনি দিবে নাকি ছিনিয়ে নিব? জিজা সামারুনকে সাইড করে এগিয়ে এসে হাতের মুষ্টি বন্ধ করে চোখগুলো নীল আকার ধারণ করে বলল, তাহলে আসো নিয়ে যাও। প্রিন্স পায়ের সাথে আগুনের ফুলকি উড়িয়ে চিৎকার করে জিজার দিকে তেড়ে আসতে লাগলো। জিজাও পায়ের সাথে ধুলো উড়িয়ে প্রিন্সের দিকে তেড়ে গেল। স্লো মোশনে দুজন দুজনের দিকে এগিয়ে যাচ্ছে দৌড়ে। দুজনের চোখেই নীল রোশনি ছড়াচ্ছে। হাতে বৈদ্যুতিক ঝটকার মতো ফুলকে দেখা যাচ্ছে। দুজন মুখোমুখি হতেই বিকট এক শব্দ হলো। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু হলো দুই ভ্যাম্পের লড়াই। কেউ কাউকে আঘাত করতে পারছে না, দুজনেই সমান সমান। অবশেষে প্রিন্স জিজাকে একটা আঘাত করে ছুঁড়ে ফেলে দিল। জিজা গিয়ে সামরনের সামনে আছড়ে পড়ল। সামরন তাড়াতাড়ি জিজাকে ধরে উঠিয়ে বলল, তুমি ঠিক আছো জিজা, আমি জিতছি নাকি হারতেছি? জিজা শরীর ঝাড়ছাড়াতে বলল, মাত্র তো খেলা শুরু হলো। প্রিন্স দুই হাত মেলে দিয়ে বলল, তুমি আমার সাথে পারবে না জিজা, হার মেনে নাও। জিজা বিড়বিড় করে বলল, এবার দেখবে আমি কি পারি আর কি পারি না। এই বলে জিজা চোখ বন্ধ করে রানী ফারিস্তাকে স্মরণ করল। এরপর চোখ খুলে এক পলকে ছুটে গিয়ে প্রিন্সের বুক বরাবর লাঠি দিয়ে দূরে নিয়ে ফেলল। প্রিন্স কোকড়াতে কোকড়াতে উঠে বলল, কিকটা ভালো ছিল জিজা। এই বলে প্রিন্স আবার অগ্নিশর্মা হয়ে জিজার দিকে তেড়ে এলো। জিজা এবার অত্যন্ত কৌশলে রানী ফারিস্তার শেখানো যুদ্ধের টেকনিক প্রিন্সকে পরাস্ত করতে লাগালো। জিজা কল্পনায় দেখছে রানী ফারিস্তা তাকে শেখাচ্ছে কিভাবে শক্তিশালী প্রতিপক্ষর সামনা করতে হয়। জিজা একই ধরনের কৌশলে প্রিন্সকে সাবান ছাড়া ধৌত করতে লাগলো। প্রিন্স কোনো সুযোগই পাচ্ছে না জিজাকে আঘাত করার। জিজা প্রিন্সকে অনেকটা আঘাত করে ফেলল। প্রিন্স দুর্বল হতে লাগলো ধীরে ধীরে। জিজা প্রিন্সকে উপরে তুলে একটা আছাড় দিয়ে মাটিতে ফেলে দেবে অর্ধেক। তারপর উড়ে গিয়ে প্রিন্সের বুকে হাঁটু চেপে চাপাতে বলল, আর মেনে যাও, সিদ্ধান্ত নাও, তোমার মৃতদেহ ইফরিত রাজ্যে যাবে নাকি তুমি নিজে যাবে। প্রিন্স তার কালো রক্তমাখা মুখে বিদঘুটে একটা হাসিতে বলল, তোমার কাছে হার মানাচ্ছে আমি মৃত্যুকে গ্রহণ করব জিজা। জিজা একটু অবাক হয়ে তাকিয়ে রেগে প্রিন্সকে তুলে আছাড় মারল। এবার প্রিন্স গিয়ে পড়ল সামরনের পায়ের সামনে। প্রিন্স আর কোনো উপায় না পেয়ে এক ঝটকায় উঠে সামরনকে বন্দী করে নিল। এক জাদুকরি চাকু সামরনের গলায় ধরে বলল, খবরদার জিজা, আর এক পা আগাবে না, তাহলে আমি তোমার এই আত্মা বন্ধুকে ভস্ম করে দেব। এই চাকু দিয়ে আত্মাদের জাহান্নামে পাঠানো হয়। জিজা থমকে দাঁড়িয়ে গেল। সামরন বলতে লাগলো, জিজা তুমি তার কথা শুনবে না, আমার কিচ্ছু হবে না, তুমি হার মানবে না, তাকে শেষ করে দাও। প্রিন্স রেগে গিয়ে সামরনের গলায় চাকুর মাথা হালকা ঢুকিয়ে দিল। সামরন যন্ত্রণায় চিৎকার করে উঠল। জিজা ঝাঁঝালো কণ্ঠে বলল, তাকে ছেড়ে দাও প্রিন্স, তার যদি কিছু হয় তাহলে আমি ওয়াদা করছি তোমার শরীরের একটা টুকরো পাওয়া যাবে না শেষকৃত্য করার জন্য। প্রিন্স হাসতে হাসতে বলল, তাকে বাঁচাতে চাইলে আমি যা চাই তাই দাও, নিজের হৃৎপিণ্ড নিজে বের করে দিবে আমাকে। জিজার আগে গজগজ করতে লাগলো। সামরন কাঁদতে কাঁদতে বলল, না জিজা, এটা করো না, তার কথায় কান দিও না, তাকে শেষ করে দাও। প্রিন্স চাকুর মাথাটা আরও একটু ঢুকিয়ে দিল। সামরন ব্যথায় কুকড়ে উঠল। জিজা চিৎকার করে বলল, থামো, তাকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করতে রাজি, তবু তাকে যেতে দাও। প্রিন্স বলল, আগে আমি যা চেয়েছি তা দাও, তারপরে তাকে ছেড়ে দিব, কথা দিচ্ছি। জিজা হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। মাথা উঠিয়ে সামরনের দিকে তাকিয়ে সুন্দর করে হেসে বলল, আমাকে ক্ষমা করে দিও এলাই, মাঝপথে তোমাকে ছেড়ে যাচ্ছি।
আমার মাকে বলে দিও আমি জীবনের শেষ অবধি বন্ধুর জন্য লড়ে গিয়েছি, কারোর সামনে মাথা নত করিনি। তবে একটা কষ্ট থেকে গেল মনে, তোমাকে তোমার আপনজন পর্যন্ত পৌঁছে দিতে পারলাম না। সামরনের চোখের পানি ছেড়ে বলতে লাগলো, না জিজা, এটা করো না প্লিজ, আমি এমনিতেই মৃত, আমার জন্য তুমি নিজেকে শেষ করো না প্লিজ। জিজা নিজের বুকের বাম পাশে হাত দিয়ে হাসি মুখে বলল, যদি তোমার আপনজনকে খুঁজে পাও তাহলে অবশ্যই আমার কথা বলবে তাদের। বিদায় এলাই। এই বলে জিজা তার হৃৎপিণ্ড বের করে আনতে লাগলো গগন বিদারী চিৎকার দিয়ে। সামরন এখনো বলে যাচ্ছে, জিজা এটা করো না। প্রিন্সের মুখে এক পৈশাচিক হাসি। জিজার শরীর আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডটা ধূপ ধূপ করে বেজে চলেছে। সামরন কান্না করছে চিৎকার করে। প্রিন্স বিদঘুটভাবে হেসেই যাচ্ছে। জিজার নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। চোখে ভেসে উঠল হাজারো খুনসুটিময় দিনগুলো। স্লো মোশনে জিজার চোখের পাতাগুলো নিভে আসছে। দৃশ্য চলে গেল অতীতে। এই মুহূর্তে আমরা দেখতে পাই তালিফ একটা বাসার সামনে দাঁড়িয়ে আছে আর বারবার ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর জিজা সে বাড়ি থেকে একটা কুকুরছানা হাতে নিয়ে তড়িঘড়ি করে বের হয়ে এলো। তালিফ ধমক দিয়ে বলল, এখানে কি করতে প্রবেশ করেছিলে? আর এই কুকুরছানা কেন তোমার হাতে? ছেড়ে দাও এটাকে। জিজা কুকুরছানাটাকে চুমু দিয়ে বলল, তালিফ তুমি কি দ্রুত দৌড়াতে পারো? তালিফ বলল, পারি মানে? কলেজ লাইফে আমি সব সময় দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতাম, কিন্তু এটা কেন জিজ্ঞাসা করছো হঠাৎ? জিজা বলল, কারণ এখন আমাদের দৌড় দিতে হবে। ওই দেখো ওর মা আসছে। এ বলে জিজা দিল ভৌ দৌড়। তালিফ তাকে দেখলো বাসার গেট ঠেলে একটা রাগান্বিত কুকুর তেড়ে আসছে। তালিফ ভয় পেয়ে তাড়াতাড়ি স্যান্ডেল খুলে হাতে নিয়ে দৌড়াতে দৌড়াতে বলল, ওই খারা মেরি মা, লয়ে যা আমারে। জিজা চেঁচিয়ে বলল, তুমি তো দৌড় প্রতিযোগিতায় সবসময় ফার্স্ট হতে, তাহলে এবার কুকুরের সাথে ফার্স্ট হয়ে দেখাও। তালিফ পেছনে তাকিয়ে দেখলো কুকুর 1.5 হাত জিহ্বা বের করে ঘেউ ঘেউ করতে করতে তাড়া করছে। তালিফ নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বলল, ঢাপ মারছে রে, আমার জীবনেও দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারিনি, এমনকি আমি প্রতিযোগী আমি একা হলেও সেকেন্ড হতাম। দয়া করে কুকুর ছানাটার মাকে ফিরিয়ে দে, নাহলে আজকে আমার পিছু ছাড়বে না। জিজা বলল, আমাদের না, বলো আমার পিছু ছাড়বে না, কারণ আমি এখন নাই হয়ে যাব। এই বলে জিজা তার শক্তি ব্যবহার করে টুং করে চোখের পলকে গায়েব হয়ে গেল। তালিফ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, আমি ফাইসা গেছি আজকে। এই বলে পেছনে তাকিয়ে দেখলো কুকুরটা তেড়ে আসছে। তালিফ এক পাও নড়ল না। কুকুরটা এসে তালিফের সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করে তার ভাষায় বলতে লাগলো, আমার বাচ্চা ফেরত দে, বাচ্চার বাবা রাতে অফিস থেকে ফিরে যদি ওকে না দেখে তাহলে আমাকে মারবে, ফেরত দে বলছি। তালিফ একটা ছোট পাথর উঠিয়ে কুকুরটাকে ভয় দেখাতে লাগলো, হুশ হুশ, আমি কি তোর বাচ্চা নিয়ে নিচ্ছি নাকি? যে নিয়েছে তার কাছে গিয়ে যা। কুকুরটা এবার তার শিকারি দাঁতগুলো বের করে গড় গড় শব্দ করতে করতে তালিফের দিকে এগিয়ে আসতে লাগলো। তালিফ ভয় দেখাতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর তালিফ বাসায় পৌঁছে দেখলো জিজা কুকুরছানাটাকে খুব আদর করে মাছ খাওয়াচ্ছে। তালিফ অনহন করে হেঁটে গিয়ে পানির জগে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। জিজা তাকিয়ে বলল, আমি তো ভেবেছিলাম ওর মা তোমাকে আজকে আসতেই দিবে না, কিভাবে আসলে? তালিফ জিজার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, এমনি এমনি কি আসতে দিয়েছে? কুকুরটাকে গোস্ত খাইয়ে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর এসেছি। জিজা অবাক হয়ে বলল, ওই সময় গোস্ত কোথায় পেল? তালিফ টলমল চোখে জিজার দিকে নিজের পশ্চাতের দিকে ঘুরিয়ে দাঁড়ালো। দেখা গেল তালিফের পশ্চাতে কামড়ের প্যান্টের একাংশ ছিঁড়ে নিয়ে গেছে। জিজা মুখ চেপে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। তালিফ অসহায় হয়ে চেয়ারে বসে বাবা গো জ্বলে গেল বলে আবারও উঠে রাগান্বিত হয়ে বলতে লাগলো, তোর জন্য, এই তোর জন্য আজকে আমার পাহাড় পর্বত থেকে লাল ঝর্ণা পড়ছে, এখন সকালে আমার পাহাড় ধস কিভাবে হবে? জিজা কিছু না বলে হাসতে হাসতে গিয়ে ডাক্তারকে টেলিফোন করলো। কিছুক্ষণ পর দেখা গেল ডাক্তার কাঁথার ভেতর মাথা ঢুকিয়ে তালিফের ট্রিটমেন্ট করছে। তালিফ উপর হয়ে শুয়ে আছে, পাশে দাঁড়িয়ে আর চোখে তালিফের দিকে তাকাচ্ছে জিজার কোলে সেই কুকুরছানাটা। তালিফ চোখ বড় করে জিজার দিকে তাকিয়ে আছে। ট্রিটমেন্ট শেষে ডাক্তার মেডিসিন লিখে দিয়ে চলে গেল। জিজা 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে তালিফের বামের উপর হাত বোলাতে বোলাতে বলল, সুস্থ হলেই ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তালিফ খপ করে জিজার হাতটা ধরে এক টানে ঝাপটে ধরে বলল, তুই এখনো মজা নিচ্ছিস? আজকে তোর একদিন কি আমার 10 দিন। জিজা হাসতে হাসতে বলল, ছাড়ো আমাকে, একদিন আমি না থাকলে তখন বুঝবে আমি এগুলো কেন করি। তালিফ বলল, কেন করস? আর থাকবি না মানে? কোথায় যাবি? জিজা বলল, এখন তো আমার কেউ চিরস্থায়ী না, সবাইকে চলে যেতে হবে। আমার অনুপস্থিতিতে যেন এগুলো মনে করে তুমি হাসতে পারো, তাই আমি তোমাকে জ্বালাতে ভালো লাগে, বুঝছো? তালিফ এবার শান্ত হয়ে জিজাকে সুন্দর করে বুকে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, হ্যাঁ, আমরা কেউ চিরস্থায়ী না। কবরস্থানের বাইরে লেখা নেই এটা 100 বছর পরেই তোমাকে আসতে হবে। তবে উপরওয়ালার কাছে আমি এটাই চাই যে কবরে শুয়ে আমি তোর পায়ের আওয়াজ যেন শুনতে পাই। এটা শুনে জিজা ফুপিয়ে কেঁদে উঠে তালিফকে শক্ত করে জড়িয়ে ধরল। তালিফ বলল, কাঁদছিস কেন? এই জিজা তাকা আমার দিকে। জিজা দৃশ্য বর্তমানে ফিরে এলো। জিজা শুনতে পাচ্ছে তালিফ তাকে ডাকছে, জিজা তাকা আমার দিকে, জিজা। জিজা ধাপ করে চোখ খুলে ফেললো। প্রিন্স সামনে দাঁড়িয়ে আছে জিজার বুকে হাত দিয়ে, হৃৎপিণ্ডটা টেনে বের করে নিচ্ছে প্রিন্স। জিজা প্রিন্সকে বাধা দিতে চেয়েও পারল না। এতক্ষণে জিজার সব শক্তি হ্রাস পেয়েছে। প্রিন্সকে কিছু করার ক্ষমতা জিজার নেই। জিজা হাল ছেড়ে দিয়ে নিজ চোখে নিজের মৃত্যু উপভোগ করতে লাগলো। হঠাৎ একটা মন্ত্রপুত আগুনের দড়ি স্লো মোশনে উড়ে এসে প্রিন্সের গলায় পেঁচিয়ে গেল।
প্রিন্স কিছু বুঝে ওঠার আগেই দড়িটা টান পড়ল। প্রিন্স জিজাকে ছেড়ে দিয়ে উড়ে গিয়ে অনেক দূরে পড়ল। জিজা ধপাস করে মাটিতে পড়ে গেল। ঝাপসা চোখে দেখতে পেল নাফি আগুনের দড়ি হাতে ধামাকার আঘাতে ছেঁড়া ফাটা কাপড়ে দাঁড়িয়ে আছে। নাফির পুরো শরীর রক্তাক্ত, চেহারায় কাটা ছেঁড়া। সামারুন দৌড়ে এসে জিজাকে ধরল। জিজা, ঠিক আছো তুমি? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। জিজা নিভু নিভু চোখে নাফির দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। নাফি ভাঙা কাঠের আবরণে মচমচ করে পা ফেলে এগিয়ে যেতে লাগলো প্রিন্সের দিকে। প্রিন্স প্রচণ্ড রেগে চোখগুলো বজ্রপাতের ন্যায় জ্বালিয়ে নাফির দিকে তেড়ে আসলো। নাফি দূরে থেকেই হাতে থাকা আগুনের দড়িটা ছুঁড়ে মারল প্রিন্সকে লক্ষ্য করে। এবার প্রিন্স সেটা দিয়ে ধরে ফেলে এবং এক টানে নাফিকে তার কাছে নিয়ে এলো। দেখা গেল নাফি আগেই হাতের মুঠোয় তার সেই তসবিটা ধরে রেখেছিল। তসবির হাত দিয়ে নাফি প্রিন্সের কপাল বরাবর ঘুষি মারতেই প্রিন্স কিছুটা দূরে গিয়ে পড়ল। প্রিন্স উঠে ঝাঁঝালো কণ্ঠে বলল, ইনসানের বাচ্চা শুন, আর একবার যদি আমাকে আঘাত করোস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। নাফি কর্কশ গলায় বলল, সেটা তো দেখেই মনে হচ্ছে তোমার চেয়ে খারাপ আর কেউ নেই। দেখো, আমি জানি না এখানে কি হচ্ছে, শুধু জানি তুমি আমার পুরো ক্যাফেটাকে ধ্বংস করে দিয়েছ, আর তারপরেই বাচ্চাটাকে আঘাত করেছ। একটা সুযোগ দিচ্ছে, চলে যাও। প্রিন্স তার হাতে এক অদৃশ্য তরবারি দৃশ্যমান করে নাফির দিকে তাক করে বলল, তুই জানোস আমি কে? আমি তোকে এখন কেটে টুকরো টুকরো করে ফেলবো। এই বলে এক লাফে স্লো মোশনে তরবারি উঁচু করে নাফির দিকে তেড়ে আসলো প্রিন্স। নাফি তার হাতে তসবিটা শক্ত করে ধরে প্রিন্সকে ঠেকানোর জন্য প্রস্তুত হলো। প্রিন্স রাগে চিৎকার করে নাফিকে তরবারি দিয়ে আঘাত করতে যাবে, তখনই এক বিকট শব্দে প্রিন্স মুখ খুলে হা করে দূরে গিয়ে আছড়ে পড়ল। নাফি অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো আর বলল, এটা কিভাবে হলো? আমি তো তাকে আঘাত করিনি। এই বলে নাফি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল সুঠাম দেহের একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার চোখগুলোর আগে আগুনের মতো জ্বলছে। সামারুন পেছন থেকে বলে উঠল, পাইথন চলে এসেছে জিজা, চোখ খুলো, দেখো পাইথন চলে এসেছে। পাইথন নাফিকে এক হাত দিয়ে সাইডে করে প্রিন্সের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুমি কাকে আঘাত করেছ এবার টের পাবে। ইফরিত রাজ্য বলতে এই মহাবিশ্বে কোনো নাম থাকবে না। প্রিন্স কোকরাতে কোকরাতে উঠে বলল, পাইথন, তুমি নিজে একজন ইফরিত জিন, তোমার উচিত আমার সঙ্গ দেওয়া। পাইথনকে প্রিন্সকে থুতনি চেপে ধরে উঁচু করে বলল, আমাকে তোমার সাথে গুলিয়ে ফেলো না, আমি জানি আমার কি করতে হবে, কার সঙ্গ দিতে হবে। এর মাঝে পেছন থেকে একটা ভারী আওয়াজ এলো, পাইথন, ছেড়ে দাও আমার ছেলেকে। প্রিন্স খুশি হয়ে দম বন্ধ হওয়া অবস্থায় বলে উঠল, বাবা। পাইথন অগ্নিশর্মা দৃষ্টিতে পেছনে তাকিয়ে দেখল লর্ড তার কয়েকজন সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। নাফি পাশ থেকে বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব? এত মেহমান কোথা থেকে আসছে আজকে? পাইথন রাগে গজগজ করতে করতে বলল, লর্ড দেখো, তোমার ছেলে কি করেছে, কাকে আঘাত করেছে, তবু তুমি বলছো তাকে ছেড়ে দিতে? লর্ড বলল, হ্যাঁ, আমি বলছি তাকে ছেড়ে দাও, কারণ এই আহম্মকের বিচার আমি নিজে করব। পাইথন প্রিন্সের গলা আরো জোরে চেপে ধরে বলল, ও যে অপরাধ করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। লর্ড বলল, এটা করো না পাইথন, প্রিন্স এখনো ছোট, এই বয়সে একটা ভুল করে ফেলেছে। আমি কথা দিচ্ছি এমনটা আর পুনরাবৃত্তি ঘটবে না, ছেড়ে দাও তাকে। পাইথন চোখগুলো আগুনের মতো লাল করে প্রিন্সের গলায় আরো জোরে চাপ দিয়ে চিৎকার করে শেষ পর্যন্ত ছুঁড়ে ফেলে দিল লর্ডের পায়ের সামনে। লর্ড প্রিন্সকে উঠিয়ে রাগে গজগজ করতে করতে পেছনে থাকা সৈন্যদের হাতে দিয়ে দিল। তারপর পাইথনকে বলল, ধন্যবাদ পাইথন, দয়া করে এটা রাজা গারকুন অথবা রানী ফারিস্তাকে বলবে না, তাহলে বুঝতেই পারছো কি হবে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। পাইথন কিছু না বলে তাড়াতাড়ি জিজার দিকে এগিয়ে গেল। লর্ড প্রিন্সকে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। নাফিও দৌড়ে গেল জিজার দিকে। যদিও এসব কিছু নাফির মাথার উপর দিয়ে যাচ্ছে, দৃশ্য পরিবর্তন। পশ্চিম আকাশে সূর্য অস্ত গিয়েছে। ওয়াসিলা ধাপ করে চোখ খুলে উঠে বসে পড়ল। মাথা চেপে ধরে বিড়বিড় করে বলল, এখন আমার রক্ত লাগবে, না হলে আমি ঠিক থাকতে পারবো না। রক্ত কোথায় পাই? ঘরে আবছা অন্ধকার, আশেপাশে কেউ নেই। ওয়াসিলা ডাক দিল, আতিশ, আপনি কি আছেন? কোনো সারা শব্দ পাওয়া গেল না। ওয়াসিলা ধীরে ধীরে খাট থেকে নেমে ফ্লোরে পা রাখলো। চুপি চুপি হেঁটে লাইটের সুইচ খুঁজে বের করে লাইটটা জ্বালিয়ে দিল। এরপর আবার ডাক দিল, হ্যালো আতিশ, কোথায় আপনি? এবারও আতিশকে পাওয়া গেল না। ওয়াসিলা বিরক্ত হয়ে বলল, কোথায় চলে গেল মালটা? দূর, আমি চলেই যাই, আজ রাতের ফ্লাইটে আমার ঘোলরাজ্যে যাওয়ার কথা। এই বলে ওয়াসিলা বের হচ্ছিল, তখনই চোখ পড়ল আলমারির দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে। কৌতূহলবশত ওয়াসিলা আলমারির দিকে এগিয়ে গেল। হালকা টান দিয়ে দুই দিকে কপাট খুলে ফেলল। তেমন কিছুই নেই জামা কাপড় ছাড়া। ওয়াসিলা সেটা বন্ধ করতে যাবে, তখনই দেখল একটা টি শার্টের আড়ালে সাদা রঙের ছোট্ট বৈদ্যুতিক সুইচ দেখা যাচ্ছে। ওয়াসিলা আস্তে করে সুইচটা টিপ দিতে আলমারিটা ফাঁকা হয়ে একটা দরজা বের হয়ে এলো। মনে হচ্ছে দরজার ওপাশে একটা রুম আছে। ওয়াসিলা চিন্তা করলো এটা একটা সিক্রেট রুম। আদেশ কি এখানে কি করে? প্রবেশ করা কি ঠিক হবে তার অনুমতি ছাড়া? সে যদি রাগ করে? এসব ভাবতে ভাবতে ওয়াসিলা রুমে প্রবেশ করেই ফেলল। একটা লাল আলো ছড়িয়ে আছে রুমে। কেমন একটা ভোটকা গন্ধ নাকে এসে লাগলো। ওয়াসিলা নাক চেপে ধরে পা টিপে টিপে হাঁটতে লাগলো। রুমটা ওয়াসিলার ধারণার চেয়েও বেশি বড়। হঠাৎ কিসের সাথে যেন পা লেগে ঝনঝন শব্দ হলো। ওয়াসিলা চমকে উঠে নিচে তাকিয়ে দেখল একটা মানুষের কঙ্কাল।
ভাসিলা এবার আশেপাশে তাকিয়ে দেখল অসংখ্য মানুষের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। ভাসিলা ভয় পেল না, এসব তার কাছে নর্মাল। ভাসিলা ভাবছে আতিশ তাহলে এখানে এনে মানুষ হত্যা করে, এটাই তার গোপনীয়তা। কিন্তু কেন করে এসব? আর একটু এগিয়ে যেতে ভাসিলার চোখ পড়ল দুইটা বড় বড় ডিপ ফ্রিজ। ভাসিলা এগিয়ে গিয়ে একটা ফ্রিজের ঢাকনা খুলতেই চমকে গেল। মানুষের কাটা হাত পা পলিথিন পিছিয়ে রাখা আছে সেখানে। এর মাঝে অন্য ফ্রিজটার ভিতর থেকে ধূপধাপ করে শব্দ হতে লাগলো, মনে হচ্ছে কেউ যেন ফ্রিজের মধ্যে আটকা পড়েছে। ভাসিলা চমকে গিয়ে পিছিয়ে গেল, শব্দটা বাড়তে লাগলো। ফ্রিজের ঢাকনাটা বোধহয় ভেঙেই যাবে। ভাসিলা নিজেকেই নিজে বলল, ধুর, আমি ভয় পাচ্ছি কেন? এই মানুষের সংস্পর্শে থাকতে থাকতে তাদের আচার আচরণ জেগে উঠেছে আমার মাঝে। এই বলে এগিয়ে গিয়ে ফ্রিজের ঢাকনাটা খুলে ফেললো এক টানে। সাথে সাথে একজন প্রায় বরফ জমে যাওয়া লোক বের হয়ে আসলো। লোকটা কাঁপতে কাঁপতে ভাসিলার কাছে সাহায্য চাইল। ভাসিলার চোখগুলো জলজল করে উঠল। না, তাকে সাহায্য করার জন্য না, বরং ভাসিলা তার পিপাসা মেটানোর জন্য রক্ত পেয়ে গেছে। একটু ঠান্ডা হবে, তবে এখানে এটার জন্য অনেক। ভাসিলা পৈশাসিক এক হাসি দিয়ে লোকটার দিকে এগিয়ে গেল। লোকটা ভাবলো ভাসিলা তাকে সাহায্য করবে, কিন্তু পরক্ষণে ভাসিলা তার সামনে গিয়ে নিজের সুচালু দাঁতগুলো বের করে ঠান্ডা ঘাড়ে কামড় বসিয়ে দিল। হঠাৎ পেছন থেকে আতিশের অদ্ভুত কণ্ঠ, আপনি আপনি এখানে কি করছেন? দৃশ্য পরিবর্তন। ডালিয়ার বৃদ্ধা গালে হাত দিয়ে বসে আছে। দুজন যা চেয়েছিল তার কিছুই হয়নি। বৃদ্ধা বলল, ভেবেছিলাম যে কোনো একজন মারা যাবে, তারপর পর কোনো যুদ্ধ বাঁধবে, কোনোটাই হলো না। আচ্ছা, ওই সাধারণ মানুষটাকে যে শেষ মুহূর্তে প্রিন্সকে থামিয়েছিল? ডালিয়া বলল, জানতে পেরেছি তার নাম ইমাম নাওফি। আধ্যাত্মিক বিষয়ে অনেক জ্ঞান রাখে। খোদ শয়তানের আশীর্বাদপ্রাপ্ত ফারদিন চৌধুরীর মতো শক্তিকে হারিয়েছে সে। বৃদ্ধ একটু অবাক হয়ে বলল, জিজা তার কাছে কেন গিয়েছিল? ডালিয়া বলল, তা তো আমি জানি না। এখন কথা হচ্ছে তুমি কি করবে? বৃদ্ধা বলল, আমার একটাই উদ্দেশ্য এখন। রাজা গারকুন জানে ভাসিলা জীবিত, তাই তাকে ডেকে পাঠিয়েছে। কিন্তু এটা জানে না যে ভাসিলাকে আমি কিভাবে জীবিত করেছি। সবটা জানার আগেই ভাসিলার মাঝে সামারুনকে পুরোপুরিভাবে প্রবেশ করাতে হবে। ডালিয়া বলল, কিভাবে করবে এটা? সামারুন তো এখন তোমার উপর ভরসাই করে না, সে এখন জিজার উপর ভরসা করে। জিজা আজ মরে গেলে হয়তো তোমার একটা সুযোগ থাকতো, কিন্তু জিজা তো বেঁচে গেল। দৃশ্য পরিবর্তন। জিজাকে খাটে শুয়ে রাখা হয়েছে। পাইথন নিজে জিজার চিকিৎসা করছে আধ্যাত্মিক নিয়মে। হাতের কাটা জায়গাগুলো থেকে জিজার নীল রক্ত পরিষ্কার করে দিচ্ছে। নফি পাশে দাঁড়িয়ে আছে। বোঝা গেল জিজা এখন নফির বাসায় আছে। নফি জিজ্ঞাসা করলো, তার মানে এই বাচ্চা মেয়েটা কোনো মানুষ না, আর তুমিও মানুষ না? পাইথন বলল, হ্যাঁ, আমি একজন জিন। তবে জিজা মানুষও না, আবার জিনও না, একটা ভ্যাম্প। তোমাকে অনেক ধন্যবাদ সময় এগিয়ে আসার জন্য। আজকে যদি জিজার কিছু হয়ে যেত তাহলে কি হতো সেটা কল্পনার বাইরে। নফি বলল, তা ঠিক আছে, কিন্তু এই ভ্যাম্পটা আবার কি? এই প্রথম এমন কিছু শুনলাম। পাইথন বলল, দুটি ভিন্ন জাতের জিন যদি বিয়ের পর মিলিত হয়, তাদের মিলনের ফলে যে বাচ্চা জন্ম নেবে সে একটা ভ্যাম্প হবে। ভ্যাম্প আমাদের জিনদের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। তুমি প্রিন্সকে থামাতে পেরেছ কারণ জিজা তাকে আগেই দুর্বল করে দিয়েছিল। নাফি বলতে, বুঝলাম, কিন্তু জিজা হঠাৎ আমার কাছে কেন এসেছিল? আমার নামও জানতো। পাইথন বলল, আমি সেটা বুঝতে পারছি না, জিজা এত দূরে তোমার সাথে দেখা কেন করতে আসলো? এর মাঝেই জিজা চোখ বন্ধ অবস্থায় বিড়বিড় করে বলে উঠল, সামারুন, সামারুন, ঠিক আছো তুমি? এটা শুনে নাফি চোখ বড় করে অবাক হয়ে বলল, সামারুন? কুয়াশায় ঘেরা শিশির ভেজা সবুজ ঘাসের ওপর দিয়ে জিজা খালি পায়ে এক মনে হেঁটে চলেছে। পরনে আছে লাল রঙের একটা রাজকীয় ফোরাক, মাথায় প্রজাপতি চিহ্নিত একটা হেয়ার ব্যান্ড। হঠাৎ পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠের ডাক, জিজা। জিজা চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল, তাতে হা করে তাকিয়ে অবাক হয়ে বলল, তাই বান্টি তুমি? এটা কি সত্যি? তারপর সুন্দর করে হাসিতে বলল, না জিজা, এটা তোমার স্বপ্ন। তুমি এই মুহূর্তে জ্ঞান হারিয়ে শুয়ে আছো। জিজা বলল, তাহলে আমি এখানে কিভাবে আসলাম? তাইবা বলল, কারণ আমি তোমাকে নিয়ে এসেছি। একটা কথা বলো তো, তোমরা কি আমাকে এখন একজন বিশ্বাসঘাতক হিসেবে মনে করো? জিজা বলল, আমার মা তোমাকে কখনো বিশ্বাসঘাতক হিসেবে মানেনি। মা তো এখনো তোমাকে তার সবচেয়ে ভালো বন্ধু মনে করে। মা বলে তাইবা হয়তো ভুল করেছে, কিন্তু সে কোনোদিনও বিশ্বাসঘাতক ছিল না। ওর এই সামান্য ভুলগুলো আড়াল করলে দেখা যাবে তাইবা সকল বিপদ আপদে আমার সাথে ছিল একজন বোনের মতো করে। তাইবা খুশি হয়ে বলল, এখন তাহলে মন দিয়ে শোনো, সামারুনকে তো অবশ্যই চেনো? জিজা অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে চেনো? তাইবা একটু হেসে বলল, দিনের বেলা তোমার সাথে থাকলেও রাতের বেলা সামারুন আমার সাথে থাকে। সেসব বাদ দাও, মূল কথা হচ্ছে নাফি যাতে জানতে না পারে সামারুনের ব্যাপারে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সামারুনকে তার পরিচয় খুঁজে বের করতে দেয়া যাবে না। জিজা আরও অবাক হয়ে বলল, কিন্তু কেন? তাইবা বলল, কেউ আছে যে সামারুনের চেয়ে বেশি চায় সামারুনের পরিচয় খুঁজে বের করতে, কারণ সামারুন তার পরিচয় খুঁজে পেলেই মুক্ত হয়ে যাবে, আর মুক্ত হলেই সামারুনের আত্মা পুরোপুরিভাবে তার আয়ত্তে চলে যাবে। জিজা একটু ভেবে বলল, তাহলে সেই কেউটা তো নিশ্চয়ই সামারুনের বলা ধোকাবাজ বৃদ্ধা ডাইনিটা। তাইবা বলল, হতে পারে, আবার নাও হতে পারে। নাফি সম্পর্কে যে দুইজন আত্মা তথ্য দিয়েছিল তারা সন্দেহজনক।
তাদের পরিকল্পনা করে এখানে পাঠানো হয়েছে। জিজা বলল, তাহলে সামরনের পরিচয় খুঁজে বের করা থেকে বিরত থাকতে হবে এখন, যতক্ষণ না এটা খুঁজে না পাওয়া যায় কে ওই দুটাকে পাঠিয়েছে। কিন্তু কিভাবে করবে এটা? তাইবা বলল, সেই সময় বলে দিবে। এখন তুমি যাও, অনেক ঘুমিয়েছ, জেগে ওঠো। জিজা উঠে পড়ল। জিজা ধরপড় করে উঠে বসলো। পাইথনের নাউফি পাশেই ছিল। পাইথন এসে তাড়াতাড়ি জিজাকে ধরে বলল, ঠিক আছিস তুই? জিজা, কথা বল। জিজা কিছু না বলে মাথা ঝাঁকিয়ে বোঝালো, আমি ঠিক আছে। পাইথন হাঁপ ছেড়ে বাঁচল। নাউফি এগিয়ে এসে বলল, তুমি সামরুর নাম নিয়েছিলে আমার ঘুমের মাঝে, এটা কি? জিজা নাউফির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো একটু আগের স্বপ্নের কথাটা। ওটা কি নিছক একটা স্বপ্ন ছিল নাকি কোনো সতর্ক বার্তা? নাউফি জিজার পাশে বসে হাত ধরে টলমলো চোখে বলল, এই কথা বলছো না কেন? প্লিজ প্লিজ বলো না, তুমি সামরুর নামে কাউকে চেনো কিনা? কেন তুমি ঘুমের মাঝে নামটা নিলে? পাশ থেকে পাইথন বলতে নিলেন। জিজা চোখের ইশারায় না করলো। পাইথন চুপ হয়ে গেল। জিজা আস্তে করে বলল, না, আমি এ নামে কাউকে চিনি না। ঘুমের মাঝে কি বলেছি না বলেছি সেটা মনে নেই। নাউফি হতাশ হয়ে মাথা নিচু করে বসে রইল। জিজা নাউফির গালে হাতে স্পর্শ করে বলল, কে সামারুন? তুমি তার জন্য এত ইমোশনাল কেন? নাউফি অশ্রুসিক্ত চোখে জিজাকে সবকিছু খুলে বলা শুরু করলো। দৃশ্য পরিবর্তন। ভাসিল আতিশের কণ্ঠ শুনে চমকে গেল। পুরো কক্ষটা নিস্তব্ধতায় ঘিরে আছে। ভাসিলা পিছনে তাকানোর সাহস পাচ্ছে না। আতিশ জেনেই গেল তাহলে। আতিশ আবার বলে উঠল, ভাসিলা, তুমি এখানে কি করছো? ভাসিলা এবার ওই লোকের ঘাড় থেকে কামড় সরিয়ে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো মাথা নিচু করে। ভাসিলার বাদামি রঙের চুলগুলো চেহারার উপর এসে পড়েছে। আতিশ এগিয়ে এসে ভাসিলার থুতনি ধরে চেহারা উঁচু করে দেখলো ভাসিলার মুখে রক্ত লেগে আছে। ভাসিলা ইতস্তত বোধ আর অদ্ভুত এক ভয়ে আতিশের দিকে তাকিয়ে দেখল আতিশ মুচকি মুচকি হাসছে। ভাসিলা একটু অবাক হলো, আরে এইবারও তো হাসছে। আমি ভেবেছিলাম এই দৃশ্য হবে, ভয়ে কাঁপতে থাকবে, না হয় জান নিয়ে পালাবে। ব্যাপারটা কি বুঝলাম না, হাসছে কেন? আতিশ বলল, কি দেখছেন এভাবে? আমার হাসির রহস্য নাকি আমাকে হারিয়ে ফেলার ভয়? ভাসিলা জিব্বা বের করে মুখে লেগে থাকা রক্ত চেটে খেয়ে বলল, দেখছি না কিছুই। আমি তো আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আতিশ বলল, আমার সাহসের এখানে কিছুই দেখেননি। আমি বাঘ আর হরিণকে এক ঘাটে পানি খাওয়াতে পারি। আপনি বাইরে গিয়ে দাঁড়ান, আমি আসছি। ভাসিলা মুচকে এসে বলল, ঠিক আছে, আসেন, আমি আপনার সাহসের গল্প শুনতে চাই। এই বলে ভাসিলা ক্যাটওয়াক করে বের হয়ে গেল। ভাসিলা যাওয়ার পর আতিশ আস্তে আস্তে নিচের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কান্নার ভান করে বলল, মাম্মি, এটা কাকে নিয়ে এসেছি বাসায়? আমরা দেখতে পাই আতিশের প্যান্ট ভিজে গিয়েছে। আতিশ চিগিয়ে চিগিয়ে হেঁটে গিয়ে এক কোণে বসে পড়ল আর ভয় কাঁপতে লাগলো। জীবনে বহু মানুষ খুন করেছি, কিন্তু এমন কিছুর খপ্পরে পড়তে হবে কখনো ভাবিনি। এখন আমি কি করব? এখন থেকে পালানোর কোনো গোপন পথও নেই। এর মাঝেই ভাসিলা বাইরে থেকে ডাক দিল, এতক্ষণ লাগে আসতে? কই আসছেন না কেন? আতিশ নিজের উপর রাগে কটমটিয়ে বিড়বিড় করে বলল, আবার ডাকে? প্রথম যেদিন বলেছিল ব্লাডিরিয়ান, ভেবেছিলাম মজা করে বলছে। তার মানে ওই দিন রাতে কোনো পুলিশ এসে আমাকে বাঁচায়নি। মাফিয়া রিচার্ডের হাত থেকে এই মেয়েই সবার রক্ত চুষে মেরে ফেলেছে। ভাসিলা আবার ডাক দিল। আতিশ কান্নার ভঙ্গিতে বলল, আসতেছি। চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে ভাসিলা যার রক্ত খেয়েছে লোকের প্যান্ট খুলে নিল এবং নিজের ভেজা প্যান্ট বদলে নিল। এরপর কাপা কাপা পায়ে বের হতে হতে মনে মনে বলতে লাগলো, ভয় পাওয়া যাবে না আতিশ, তুই ব্যাটা একটা বাঘ, এগুলো ভয় পেলে হয় নাকি? পরক্ষণে আবার বলল, কিন্তু ভয় তো লাগছেই, ভাসিলাকে বুঝতে দেওয়া যাবে না। কন্ট্রোল আতিশ, কন্ট্রোল। এভাবে বের হতে দেখলে ভাসিলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে বাইরের দিকে তাকিয়ে। গোপন কক্ষ বন্ধ করে আতিশ নিজের কোমরে থাকা পিস্তলটা চেক করে নিল। কোনো গড়বড় করলেই সোজা ভাসিলার খুলি উড়িয়ে দেবে। পেছনে গিয়ে গলা খাকুনি দেওয়ার চেষ্টা করলেও পারল না। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মোটা কণ্ঠে অ্যাটিটিউডের সাথে ভাসিলাকে ডাক দিল, কিন্তু গলা দিয়ে বের হলো বিড়াল ছানার মতো, ভাসিলা। ভাসিলা পেছন ফিরে হাসিতে বলল, আরে আপনার গলার কি হয়েছে? আতিশ গলা ক্লিয়ার করে জোর করে মুখে হাসি না বলল, কই কিছু না তো। আচ্ছা, আপনি কি ভ্যাম্পায়ার? ভাসিলা বলল, এটা আবার কি? আতিশ বলল, ভ্যাম্পায়ার মানে হলিউড মুভিতে দেখা যায় তারা 1000 বছর বেঁচে থাকে, তাদের কোনো মৃত্যু নেই, তারা শুধু রক্ত খেয়ে বেঁচে থাকে, সূর্যের আলোতে যেতে পারে না। ভাসিলা ফিক করে হাসতে বলল, না, আমি তেমন কিছু না, তবে আমি আপনাকে একটা সত্যি কথা বলি। আতিশ মনে মনে বলল, আর কি সত্যি আছে? যা দেখেছি তাতে প্যান্ট ভিজে ফেলেছে, এবার না জানি প্যান্ট হলুদ হয়ে যায়। 32টা দাঁত বের করে বলল, হ্যাঁ বলেন বলেন, শুনি, আর কি কি সত্যি বলতে চান? ভাসিলা এবার চেহারার এক্সপ্রেশন পাল্টে মুখের দুই দিক দিয়ে সোচালো দাঁতগুলো বের করে দিয়ে একদম আতিশের ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলতে লাগলো। আতিশ কাঁপা কাঁপা হাতে কোমর থেকে থাকা পিস্তলটা হাতে রাখলো। ভাসিলা মোটা কণ্ঠে বলল, আমার এই গোপনীয়তা যেন গোপনই থাকে মিস্টার মাফিয়া। যদি কারোর সাথে শেয়ার করেন তাহলে আগে সে মরবে, যাকে আপনি জানাবেন, তারপর আপনি। আতিশ নরম কণ্ঠে বলল, আমি নিজেও ভুলে যাব, আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। ভাসিলা খুশি হয়ে নিজের ভয়ানক রূপ পাল্টে স্বাভাবিক হয়ে আতিশের খোঁচা খোঁচা দাড়িতে ভরা গালে আলতো করে একটা চুমু খেয়ে বলল, দাড়ি কাটেন না কেন?
তার কাটা তারের মতো লাগে। আতিশ এবার ভয়ে দূরে রেখে ভাসিলার গাল দুটো দিয়ে চেপে ধরে মিষ্টি করে হেসে আস্তে আস্তে নিজের ঠোঁট এগিয়ে নিতে লাগলো ভাসিলার ঠোঁটের দিকে। ভাসিলা চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। যখনই ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ করতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল টুং করে। ভাসিলা হুঁশে এসে তাড়াতাড়ি আতিশকে দূরে সরিয়ে দিয়ে লজ্জা মাখা মুখে আতিশ আফসোস করে বলল, ধুর, এই রোমান্টিক মুহূর্তের ওপর ফ্ল্যাশ করে দিল কেডা। আসার টাইম পেল না। যদি জরুরি কিছু না হয় তাহলে আজকে তাকে মেরে ফেলবো। এই বলে আতিশ ভাসিলাকে দাঁড়াতে বলে চলে গেল দরজা খুলতে। দরজা খুলতে বলতে গেল, কে এলো এই রাতের বেলা? বলতে না বলতে দেখা গেল একজন লেডি পুলিশ ইন্সপেক্টর আর দুজন কনস্টেবল। পুলিশ দেখে আতিশের চেহারা রং উড়ে গেল। তোতলানো কণ্ঠে বলল, জি বলুন। লেডি পুলিশ ইন্সপেক্টর সুন্দর একটা হাসিতে বলল, হ্যালো মিস্টার আতিশ, আমি ইন্সপেক্টর ফাথিয়া। আপনার সাথে দেখা করতে হাসপাতালে গিয়েছিলাম, শুনলাম আপনি ডিসচার্জ নিয়ে চলে এসেছেন, তাই সোজা বাসায় চলে আসলাম। আতিশ বলল, আমার ঠিকানা কিভাবে পেলেন আপনারা? ফাথিয়া দুই কনস্টেবলের দিকে তাকিয়ে ফিক করে এসে বলল, ঠিকানা কোথায় পেলাম জনাব? আমরা কোনো দিনমজুর না, আমরা পুলিশ। থানায় নিয়ে বান্দরকে হাতিয়ার হাতিকে কুমির প্রমাণ করতে পারি, আর সামান্য একটা ঠিকানা খুঁজে বের করতে পারবো না? আতিশ কিছু বলল না, তাই ফাথিয়া বলল, বাসার ভেতরে আমন্ত্রণ করবেন না নাকি বাইরে দাঁড় করে রাখবেন? আতিশ দরজা থেকে সরে গিয়ে বলল, সরি ম্যাডাম, আসুন ভেতরে আসুন। ফাথিয়া ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শুনলাম আপনি অসুস্থ ছিলেন। আই এম সরি, আসার সময় ফল ফলাদির দোকান বন্ধ পেয়েছি, নাহলে 2টা আনারস হলেও নিয়ে আসতাম। এ বলে কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, ঠিক বলছেন আমি? কনস্টেবল 2টা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমার মনে হয় না আনারস আনলে সে খেতে পারত। ফাথিয়া বলল, কেন কেন? একজন কনস্টেবল বেলকনি থেকে ইশারা করে বলল, কারণ ভাইসাব তো আনারসের শত্রুর সাথে সময় কাটাচ্ছিল। ফাথিয়া তাকে দেখলো বেলকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আতিশ টেনশনে ঘেমে যাচ্ছে। ফাথিয়া আতিশের দিকে তাকিয়ে বলল, মেয়েটা কে জানাব? গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড নাকি ফ্রেন্ড উইথ বেনিফিট? আতিশ তোতলানো কণ্ঠের জন্য কিছু বলতে পারল না। ফাথিয়া মেয়েটাকে ডাক দিল, এই এখানে আসো। মেয়েটা আসলে ফাথিয়া বলল, কি নাম তোমার? মেয়েটা খুব শান্ত গলায় বলল, আমার নাম ফাসিলা। দৃশ্য পরিবর্তন। ট্যাবে হেঁটে চলেছে। সামরন তার পিছু পিছু যাচ্ছে আর বলছে, জিজার সাথে তোমার কি কথা হয়েছে? জিজা কি ঠিক আছে? যদি সব ঠিক থাকে তাহলে এখানে কিভাবে আসছিল? তাই ব্যাপার দাঁড়িয়ে সামরনের দিকে ঘুরে বলল, আমি এখানকার অঘোষিত অধিপতি। আমি যাকে চাই তাকে এখানে আনতে পারি, তবে এর পেছনে কোনো কারণ থাকতে হয়। শুধু শুধু কাউকে আনা যায় না। সামরন বলল, আমি সেটাই তো জানতে চাচ্ছি, জিজাকে তুমি কেন ডেকেছিলে এখানে? তাই বলল, তেমন কিছু না, তোমার পরিচয় যেন খুব তাড়াতাড়ি বের করতে পারে তার জন্য কিছু উপায় বলে দিয়েছি তাকে। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমি জানতে পারবে সবকিছু। সামারুন খুশি হয়ে দৌড়ে গিয়ে তাইবাকে ঝাপটে ধরল। তাইবার চেহারায় চিন্তা আর সামারুনকে মিথ্যা বলার অনুতাপ। তাইবা বলল, তুমি কি জানো তোমার পরিচয় পেয়ে গেলে তুমি মুক্ত হয়ে যাবে? সামারুন বলল, হ্যাঁ জানি। আমি মুক্ত হতে চাই অর্ধ জীবনের যন্ত্রণা থেকে। আমার ভালো লাগে না এভাবে কারোর স্পর্শহীন হয়ে থাকতে। তাইবা সামারুনের কপালে চুমু দিয়ে বলল, এমন জীবন আমরা কেউই চাই না। এখানে যত আত্মা আছে তারা জানে না কোথায় কোন কাজ তাদের মুক্তি দিবে। এমনকি আমি আমার মুক্তির পথ জানি না। তুমি সবার চেয়ে আলাদা। সামারুন মিষ্টি করে এসে বলল, আমি অনেক স্পেশাল জানো, আমি দেখতে অনেক কিউট। গতকাল নাফি নামের ওই লোকটার পাশে কফি শপে আমার মতো দেখতে একটা বাচ্চার ছবি ছিল। জিজা বলছিল সে নাকি দেখতে ঠিক আমার মতো। হতে পারে সেটাই আমি। নাফি নামের লোকটা বলতেই নিয়েছিল ওই মেয়েটার নাম, কিন্তু তার আগেই কামবাখাত প্রিন্সেসের সব উল্টাপাল্টা করে দিল। তবে আগামীকাল যখন পৃথিবীতে যাব তখনই জানতে পারবো ওটা কি আমি ছিলাম নাকি। সামরনের খুশি থেকে তাইবা একটু হাসলো, কিন্তু তাইবা মন থেকে হাসতে পারল না, কারণ সামরন কালকেও জানতে পারবে না তার পরিচয়। দৃশ্য পরিবর্তন। নাফি সামরনের ব্যাপারে সবকিছু বলে দিল জিজাকে। নাফির চোখ বেয়ে পানি পড়ছে সামরনের স্মৃতিচারণ করতে গিয়ে। সব শুনে জিজা নিশ্চিন্ত হলো, এটাই সামরনের পরিচয়। তার মানে সামরনের বাবা মা বেঁচে নেই। ছোটবেলা থেকে এই নাফি তাকে লালন পালন করেছে, আগলে রেখেছে। নাফি সামরনকে কতটা ভালোবাসে সেটা তার চোখের পানি জানান দিচ্ছে। জিজা বলতে চাইল সামরনের কথা নাফিকে, কিন্তু ওই স্বপ্নের কথা ভেবে বলতে পারল না। জিজা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে নাফির চোখের পানি মুছে দিয়ে বলল, উপরওয়ালার হয়তো অনেক পরিকল্পনা ছিল সামরনকে নিয়ে। কষ্ট পেও না সামরুন, নিশ্চয়ই ভালো আছে ওপারে। নাফি বলল, হ্যাঁ ভালোই আছে হয়তো, না হলে। জিজা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, না হলে? নাফি কথাটি কাটিয়ে বলল, না কিছু না। আচ্ছা তুমি তো ভ্যাম শুনলাম, তাহলে এই পিচ্চিটার সাথে তুমি পেরে উঠলে না কেন? সে তোমাকে পরাস্ত করলো কিভাবে? জিজা মনে মনে বলল, যদি সে সামরুনকে বন্ধী না বানাতো তাহলে এতক্ষণে তার চিহ্ন থাকতো না। জিজা কিছু বলছে না দেখে পাশ থেকে পাইথন বলল, সেও একজন ফ্যাম ছিল, তাই দুজনের সমান সমান শক্তির অধিকারী। নাফি আর কিছু বলল না। পাইথন বলল, জিজা তুমি যদি সুস্থ বোধ করো তাহলে আমরা যেতে পারি এখন, তাই না? নাফি বলল, কি বলছো? সে তো এখনো পুরোপুরি সুস্থ না, এই অবস্থা যাওয়া ঠিক হবে না তোমাদের, কাল সকালে যেও। জিজা খাট থেকে নেমে বলল, আমি ঠিক আছে আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, এখন আমাদের যেতে হবে। জানাত আন্টি বাসায় একা। নাফি বলল, জানাত আন্টিটা আবার কে? জিজা পাইথনের দিকে ইশারা করে বলল, ওই মহাশয়ের মাসুকা। পাইথন বলল, মাসুকা মানে? জিজা বলল, এগুলো উর্দু শব্দ, তুমি বুঝবা না, এখন চলো।
নাফির কাছ থেকে বিদায় নিয়ে পায়থনার জিজা চলে গেল। নাফি কিছুক্ষণ তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো অদ্ভুত এক চাহনিতে। এরপর হাতের মুঠোয় চেপে ধরে রাখা তসবিটা ধপ করে ঝুলিয়ে একটা করে দানা গুনতে লাগলো আর বিড়বিড় করে কিছু পড়তে পড়তে একটা অন্ধকার কক্ষে প্রবেশ করলো। প্রিন্স উড়ে গিয়ে লর্ডের সিংহাসনে নিয়ে উল্টে পড়ল আছড়ে। প্রিন্স বলে উঠলে লাগলো, বাবা আমার কথা তো শোনো। লর্ড প্রচণ্ড রেগে প্রিন্সকে এক হাতে উঠিয়ে আবার ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কি বলবি তুই? তোর জন্য আমার রাজ্য হারাতে বসেছিলাম। কি করছিস তুই এটা? কাকে আঘাত করেছিস? এই বলে লর্ড প্রিন্সকে আঘাত করতে নিলে প্রিন্স আগুনের মতো লাল হয়ে লর্ডের আঘাত ঠেকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, প্রথমে আমার কথা তো শোনো, নাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। পরিস্থিতি খারাপ দেখে লর্ডের সৈন্যরা এগিয়ে আসতে নিলে লর্ড হাতের ইশারায় আসতে নিষেধ করলো। এরপর প্রিন্সের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, এমন কিছু বল যাতে তোর প্রতি আমার মন গলে যায় এবং আমার রাগ কমে যায়। প্রিন্স বলল, তুমি তো আমাকে পাঠিয়েছিল ওই বৃদ্ধা ডাইনি আর তার মেয়েকে নিয়ে আসতে, কিন্তু রাজা গারকুন তাদের অভিশাপ দিয়ে পৃথিবীতে আটকে দিয়েছে। আমি কিভাবে তাদেরকে নিয়ে আসবো বলো? লর্ড বলল, এর সাথে জিজার মুখোমুখি হওয়ার সম্পর্ক কি? জিজাকে কেন মারতে গিয়েছিলি? প্রিন্স বলল, কারণ জিজার হৃৎপিণ্ড দ্বারাই একমাত্র বৃদ্ধা অভিশাপ থেকে মুক্ত হতে পারে, তাই আমি জিজাকে মারতে গিয়েছিলাম। লর্ড কর্কশ গলায় বলল, তুই ফিরে আসলি না কেন? আমার অন্য কোনো উপায় খুঁজে বের করতাম। আজকে যদি আমি সময় মতো না পৌঁছাতাম তাহলে তোর কি হতো ভেবে দেখেছিস? প্রিন্স চিৎকার করে বলল, আমি নিজেকে বাঁচিয়ে নিতাম। তুমি হয়তো জানো না, রাজা গারকুন ওই বৃদ্ধা মেয়ে ভাসিলাকে ডেকে পাঠিয়েছে। তোমার মাথায় যদি সামান্য বুদ্ধি থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো রাজা গারকুন তাকে কেন ডেকেছে। আর এই জন্যই আমি ফিরে এসে অন্য উপায় খোঁজার সময় নষ্ট না করতে চাইনি। লর্ড এবার অবাক হয়ে বলল, সত্যি যদি রাজা গারকুন ভাসিলাকে ডেকে পাঠায় তাহলে সে অবশ্যই কিছু আন্দাজ করতে পেরেছে আমি কি করতে চাচ্ছি। এবেলে লর্ড রাগে গজগজ করতে করতে দেয়ালে ঘুষি মারল। দেয়াল কেঁপে উঠল এবং ধুলা ময়লা পড়তে লাগলো উপর থেকে। দৃশ্য পরিবর্তন। ফাতিহা ধীরে ধীরে ভাসিলার সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল, তোমাকে আগে কোথায় যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না। ভাসিলা বলল, কিন্তু আমি আপনাকে আজকে প্রথম দেখলাম। আতিশ বলে উঠল, ম্যাডাম আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ভাসিলা এই শহরে নতুন, আর ওর চেহারাটা লাশের পাশে পড়ে থাকা পিস্তলের মতো, তাই হয়তো আপনার চেনা চেনা লাগছে। ভাসিলা আর চোখে আতিশের দিকে চোখ রাঙিয়ে তাকালো। ফাতিহা বলল, এখন মূল কথা আসা যাক। জনাব আতিশ, আপনি নিশ্চয় জানেন মাফিয়া রিচার্ড মারা গিয়েছে। আতিশ ভাসিলার দিকে তাকালো। ভাসিলা আতিশের চোখে ভালোভাবে মিলালো না। আতিশ বলল, হ্যাঁ জানি ম্যাডাম। আর একটা কথা, আমি অনেক আগেই রিচার্ডের গ্যাং ছেড়ে দিয়েছিলাম। দয়া করে আমাকে এসবের সাথে জড়াবেন না। ফাতিহা আতিশের সামনে এসে বলল, আমি আপনাকে জড়ানোর আগেই আপনি নিজে জড়িয়ে গিয়েছেন। জনাব আতিশ, ওই রাতে রিচার্ডের গাড়ির পাশে আপনার গাড়িও ছিল ভাঙাচোরা অবস্থায়। হয়তো রিচার্ড আপনাকে তাড়া করেছিল আর আপনি অ্যাক্সিডেন্ট করেন। তাহলে আপনি সেদিন বেঁচে গেলেন কিভাবে? মরার কথা ছিল আপনার, কিন্তু শিকারী নিজেই শিকার হয়ে গেল। এই অঙ্কটা মেলাতে পারছি না আমি। রিচার্ডকে কে মেরেছে? আতিশ আবারও ভাসিলার দিকে তাকালো। ফাতিহাটা লক্ষ্য করে বলল, সমস্যা নেই। তার দিকে তাকিয়েই বলেন, শুনেছি গার্লফ্রেন্ডের দিকে তাকালে ছেলেদের টেনশন 90% দূর হয়ে যায়। আতিশ বলল, সরি ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। ওই দিন রিচার্ড আর তার লোক আমাকে তাড়া করেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সেখানে কি হয়েছে আমি কিছুই জানি না। আমি নিজেও অবাক হয়েছি নিজেকে জীবিত দেখে। ফাতিহা বলল, আচ্ছা মেনে নিলাম আপনার কথা, কিন্তু আপনি গ্যাং ছেড়ে দেওয়ার পরও রিচার্ড আপনার পিছু ছাড়েনি কেন? আতিশ একটু হেসে বলে, ম্যাডাম এটা এমন পৃথিবী যার এন্ট্রি ডোর থাকলেও কিন্তু এক্সিট ডোর নেই। আমি তাদেরকে ছাড়লেও তারা আমাকে ছাড়েনি এখনো। ফাতিহা হালকা হাসিতে বলল, কিন্তু আমি তো জানি আপনি রিচার্ডের একটা মূল্যবান জিনিস চুরি করে পালিয়েছিলেন, আর এই জন্য রিচার্ড আপনার পিছু ছাড়েনি। আতিশ বলল, তার মানে সবকিছু লেখাপড়া করে এসেছেন এখানে? ফাতিহা বলল, অভ্যাস জনাব, অভ্যাস। আমি জলের গভীরতা না জেনে কখনোই ডুব দেই না। এখন বলুন, ওই রাতে কি আপনি কিছু দেখেছেন? আমি আপনাকে চাইলে এই মুহূর্তে অ্যারেস্ট করতে পারি, কিন্তু আমার এখানে আসার কারণ ভিন্ন। আমি শুধু জানতে চাই আপনি কিছু দেখেছিলেন কিনা। আতিশ ভাসিলার দিকে তাকালো। ভাসিলা চোখ লাল করে মাথা নাড়িয়ে কিছু বলতে না করলো। আতিশ বলল, সত্যি ম্যাডাম, আমি কিছু দেখিনি। আমি সম্পূর্ণ অচেতন ছিলাম। ফাতিহা হতাশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যাই হোক, যদি কিছু মনে পড়ে তাহলে আমাকে জানাতে ভুলবেন না। আচ্ছা জনাব আতিশ, আপনার আর কোনো ভাই বোন আছে? আতিশ বলল, না ম্যাডাম, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ফাতিহা বলল, কেন? আপনার মা সুন্দরী ছিল না নাকি বড় হওয়ার পরও বাবা মাকে কখনো একা ছাড়েনি? আতিশ বলল, আপনিও না ম্যাডাম। ফাতিহা একটু হাসিতে বলল, জাস্ট কিডিং। আমি আপনার পুরো কুণ্ডলী বের করে এখানে এসেছি। নিজের চোখের সামনে বাবা মাকে খুন হতে দেখেছেন ছিনতাইকারী হাতে, আর সেই খুনের বদলা নিতেই মাফিয়া গ্যাংয়ে নিজেকে জড়িয়ে ফেলেন। আপনি আজ পর্যন্ত যতজনকে মেরেছেন তার বেশিরভাগ ছিল ছিনতাইকারী। রাতের অন্ধকারে সবাই যখন ঘুম আসত তখন আপনি বের হয়ে যেতেন আর শিকার করতেন অলিগলিতে থাকা ছিনতাইকারীদের। আতিশ বলল, আমার সম্পর্কে এত কিছু জানার পরও আমাকে অ্যারেস্ট করবেন না? ফাতিহা বলল, সময় হলেই করব। আপাতত চিল করেন। সরি, আপনার গার্লফ্রেন্ড তো দেখতে মার্শাল্লাহ তোতা পাখির মতো, তাহলে চিল না করে তোতা পাখি করেন। এই বলে মুচকি এসে ফাতিহা দুজন কনস্টেবল সহ বেরিয়ে যেতে লাগলো। আতিশ মনে মনে বলল, আমাকে আর পাবেন কোথায়? কালকেই শহর থেকে ছেড়ে পালিয়ে যাব।
ফাতিহা দরজার কাছে গিয়ে পেছনে তাকিয়ে বলল, জনাব আতিশ, ভুলেও শহর ছেড়ে পালানোর চিন্তা করবেন না, তাহলে অ্যারেস্ট করব না, সোজা এনকাউন্টার। এই বলে বের হয়ে গেল ফাতিহা। আতিশ হা হয়ে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলল, সে মনের কথা শুনতে পায় নাকি? হেভি ডেঞ্জারাস তো। ভাসিলা তেরে এসে আতিশের কলার ধরে বলল, আপনি তাকে সবকিছু বলে দিতে চেয়েছিলেন তাই না? আতিশ বলল, বলে দিতে চাইলে তো বলে দিতাম, সবকিছুতে এত হাইপার হয়ে যান কেন আপনি? আমি চিন্তা আছি ইন্সপেক্টরকে নিয়ে। কি সুন্দর হাসি মুখে ঠান্ডা মাথায় আমাকে হুমকি দিয়ে চলে গেল। তার মতো এমন পুলিশ আমি আগে কখনো দেখিনি। ভাসিলা চোখ বড় করে তাকিয়ে বলল, প্রেমে পড়ে জানি তো আবার? আতিশ অবাক চোখে তাকিয়ে বলল, ধুর, কি এর ভিতর কি, পান্তা ভাতে কি, সে একজন পুলিশ ইন্সপেক্টর। গুরুজন বলে গিয়েছে, পুলিশের সাথে না বন্ধুত্ব ভালো আর না শত্রুতা, তাদের থেকে দূরত্ব বজায় রাখা একরকম ফরজ। ভাসিলা বলল, ঠিক আছে তাহলে, এখন আমার যাওয়ার সময় হয়েছে, জানি না আবার কবে ফিরে আসবো, তবে অনেক মনে পড়বে আপনাকে। আতিশের মন খারাপ হয়ে গেল। ভাসিলার গালে হাত দিয়ে বলল, যেতেই হবে, না গেলে হয় না? ভাসিলা বলল, যদি সুযোগ থাকতো তাহলে থেকে যেতাম। এই বলে ভাসিলা আতিশকে জড়িয়ে ধরল। আতিশও ভাসিলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আই উইল অলওয়েজ মিস ইউ মাই ভ্যাম্পায়ার। দৃশ্য পরিবর্তন। জান্নাত খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সোফা পর্যন্ত এসে ধপাস করে বসে পড়ল সোফাতে। হঠাৎ শব্দ পেল ওয়াশরুমের পানি পড়ার শব্দ। জান্নাত একটু অবাক হয়ে বলল, আমি তো কল বন্ধ করে এসেছি, তাহলে পানি পড়ছে কেন? পরক্ষণে আবার ভাবলো হয়তো ভালো করে বন্ধ করা হয়নি। আবার কষ্ট করে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে গেল। লাইট জ্বালানোর জন্য সুইচ বোর্ডে হাত দিতে একটা ঝটকা মারল। জান্নাতের পুরো শরীর কেঁপে উঠল। জান্নাত ভাবলো হাত ভেজা থাকে, হয়তো কারেন্ট লেগেছে। জামার সাথে ভালো করে হাত মুছে আবার কাপা হাতে সুইচ বোর্ডের দিকে হাত নিল, কিন্তু সুইচ চাপ দেওয়ার আগেই ধাপ করে ওয়াশরুমের লাইট জ্বলে উঠল। জান্নাত চমকে গিয়ে বুকে থুতু দিয়ে অবাক হয়ে দেখল সুইচ বন্ধ থাকলেও লাইট জ্বলে আছে। জান্নাত বুঝতে পারলো নিশ্চয়ই এখানে কিছু হচ্ছে। আশপাশে চোখ বুলিয়ে দেখলো ভয়ে ভয়ে, আর মনে মনে বলতে লাগলো, এই পাইথন আর জিজা এখনো ফিরছে না কেন বাসায়? কিছু কি হয়েছে নাকি আল্লাহ জানে। ভাবতে ভাবতে জান্নাত ওয়াশরুমে ঢুকে কল বন্ধ করে যখনই বের হওয়ার জন্য এক পা বাইরে রাখলো, তখনই খেয়াল করলো জানালার পর্দা ওপাশে একটা লম্বা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। জান্নাত ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল আর বলতে লাগলো, কে তুমি? চলে যাও, যার জন্য আসছো সে বাসায় নেই, মনে করো আমিও বাসায় নেই, বাসা একদম ফাঁকা, চলে যাও। এই বলে ধীরে ধীরে চোখ খুলে সেদিকে তাকিয়ে দেখলো একজন জানালার পর্দার কাছে কিছুই নেই। জান্নাত খুশি বলল, কাজ হয়েছে। তখনই মনে হলো পেছনে কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। জান্নাত চমকে গিয়ে ভয়ে ভয়ে পেছনে তাকাতে একটা কালো ছায়ামূর্তি জান্নাতকে ঝাপটে ধরল। জান্নাত চিৎকার করে উঠল। কিছুক্ষণ পর দরজা খুলে টুম করে পাইথন কল্লা ঢুকিয়ে ভেতরে তাকালো। নিচ দিয়ে জিজাও তার কল্লা বের করে বলল, আজকে তোমার খবর আছে পাইথন, আন্টি রাগ কিভাবে ভাঙাবে? পাইথন বলল, আমি সব দোষ তোর উপর দিয়ে দেব, তোর জন্যই তো এত লেট হলো আসতে। কিন্তু জান্নাত কোথায়? ঘরে তো দেখা যাচ্ছে না। জিজা একটা ধাক্কা দিয়ে পাইথনকে ভিতরে ঢুকিয়ে বলল, শুধু কল্লা ঘরে ঢুকিয়ে খুঁজবে নাকি পাগল? দেখো কোথায় মুখ ফুলিয়ে বসে আছে। জিজার পাইথন পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু জান্নাতকে কোথাও পাওয়া গেল না। এবার পাইথনের চিন্তা হতে লাগলো। জিজা বলল, রাগ করে বাপের বাড়ি চলে গেল নাকি? পাইথন ধমক দিয়ে বলল, ইয়ার কি করিস না, আমার কেন যেন উল্টাপাল্টা লাগছে সব, নিশ্চয়ই কিছু একটা হয়েছে এখানে। জিজা বলল, আমি ছাদে গিয়ে দেখে আসি, নিশ্চয়ই মন খারাপ করে সেখানে বসে আছে। এই বলে এক দৌড়ে জিজা চোখের পলকে ছাদে পৌঁছে গেল। চোখ বুলিয়ে চারপাশে তাকিয়ে দেখলো এখানেও নেই জান্নাত। জিজাও এবার চিন্তিত হয়ে পড়ল, কোথায় গেল আন্টি? ভাবতে ভাবতে ছাদ থেকে নিচে আসতে যাবে তখনই চোখ গেল রাস্তার ওপারের 10 তলা বিল্ডিংয়ের উপরে। একদম ছাদের কার্নিশ ঘেঁষে কেউ একজন দাঁড়িয়ে আছে। দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, তবে এইটুকু বোঝা যাচ্ছে এটা একটা মেয়ে। জিজা পাইথনকে ডাক দিল জোরে। সাথে সাথে পাইথন চলে আসলো আর বলল, কি হয়েছে, পেয়েছিস? জিজা হাতের ইশারায় ওই বিল্ডিংয়ের ছাদে দেখালো আর বলল, আশা করি এটা জান্নাত আন্টি না? পাইথন অবাক হয়ে একটু এগিয়ে গিয়ে বোঝার চেষ্টা করলো যে মেয়েটা কে। হঠাৎ আকাশে বিকট শব্দে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকালো। এই আলোতে স্পষ্ট দেখা গেল এটা জান্নাত। পাইথন চোখ বড় বড় করে বলল, জিজা, ওইটা জান্নাত। সে ওইখানে গেল কিভাবে? কিছু বোঝাটার আগেই জান্নাত ছাদ থেকে লাফ দিল। পাইথন এক চিৎকার দিয়ে স্লো মোশনে না বলে নিজের পুরো শক্তিতে ছুট দিল। জান্নাত স্লো মোশনে নিচে পড়ছে, তার মাঝে কোনো হুঁশ নেই। জান্নাত যেন কারোর বসে আছে। পড়তে পড়তে যখন 8 তলার কাছে আসলো তখনই পাইথন উড়ে এসে জান্নাতকে জড়িয়ে ধরে ফেলল। দুজনের চুলগুলো বাতাসে উঠছে। পাইথন অবাক হয়ে জান্নাতের দিকে তাকিয়ে আছে। হঠাৎ জান্নাতের হুঁশ ফিরে আসলো। নিজেকে পাইথনের সাথে বুকে দেখে বলল, তুমি কখন এলে? আমার মনে হচ্ছে আমি যেন উপর থেকে নিচে পড়ছি। পাইথন বলল, মনে হচ্ছে না, একবার নিচে তাকালেই ভুল ভেঙে যাবে। জান্নাত নিচে তাকিয়ে দেখলো সত্যি সত্যি উপর থেকে নিচে পড়ছে। এক চিৎকার দিয়ে পাইথনের বুকে মুখ লুকালো। খুব সুন্দরভাবে পাইথন জান্নাতকে নিচে নিয়ে নেমে এলো। জান্নাত এখনো ভয় পেয়ে আছে। পাইথন বলল, ভয় নেই, নিচে চলে এসেছি। জান্নাত একবার উপরে তাকালো, আবার নিচে তাকালো, তারপর বলল, আমি এখানে কিভাবে আসলাম? পাইথন ধমক দিয়ে বলল, এই প্রশ্ন তো আমি করব। এত উপরে কিভাবে গেলে তুমি? ছাদ থেকে লাফ কেন দিয়েছ? সময় মতো আমি না আসলে এতক্ষণে নিচে পড়ে পিঠা হয়ে যেতে। ভূত ধরেছিল নাকি তোমাকে?
জান্নাত মুখ খুলে বলল, বকা কেন দিতেছ? আমি নিজেও জানি না ওখানে কিভাবে পৌঁছালাম, আমি তো বাসায় ছিলাম। হঠাৎ পেছন থেকে জিজা বলে উঠল, এই মহাশয় সম্পাদন করিয়েছে অত্র কার্য। পেছনে তাকে দেখা গেল জিজা লম্বা কানওয়ালা উদ্ভট চেহারার একজনকে নাক ফাটিয়ে পা ধরে উল্টো করে টানতে টানতে নিয়ে এসেছে। পাইথন বলল, জিজা এটা কাকে ধরে নিয়ে এসেছিস? জিজা বলল, সেই জানাতানটিকে বশ করে ওখানে পৌঁছে দিয়েছিল, পালিয়ে যাচ্ছিল, কিন্তু আমার ইগল চোখ থেকে বাঁচতে পারিনি। পাইথন চোখ লাল করে রেগে এগিয়ে গিয়ে তার ফাটা নাকে আরেকটা ঘুষি দিয়ে বলল, কেন করেছি সেটা? সে কাঁদতে কাঁদতে বলল, আমি কি জানি আমাকে এভাবে ফাঁসিয়ে দিবে? আমাকে বলা হয়েছিল একটা সাধারণ মানুষকে বশ করে মেরে ফেলতে, কে জানতো ভ্যাম্পের খপ্পরে পড়তে হবে। পাইথন আরেকটা ঘুষি দিয়ে বলল, কে বলেছে এটা করতে? সে আরো জোরে কাঁদতে কাঁদতে বলল, থাম না ভাই, আর কত মারবে একই জায়গায়, অন্য জায়গায় দেখোস না। পাইথন আবারও নাকের উপর দিয়ে বলল, যা জিজ্ঞাসা করেছি তা বল, কে পাঠিয়েছে তোকে? সে বলল, আমরা তার নাম জানি না, তবে একটা মেয়ে ছিল, দেখতে সুন্দরী, লম্বা চুল, রক্তলাল ঠোঁট আর টানা টানা চোখ। জিজা বলল, বাহ, কি ক্লু দিয়েছে সে, মনে হচ্ছে ঘটক মশাই বিয়ের জন্য পাত্রীর প্রশংসা করছে। এ বলে জিজা আবার তার নাকের আরেকটা দিয়ে বলল, এমন কিছু বল যেটা শুনলে কিছু বুঝতে পারবো। সে নিজেই নিজের নাকে আরেকটা ঘুষি দিয়ে বলল, নে এবার খুশি তো? নাকটাকে বুলবুলি পাখির ডিমের মতো করে ফেলছস। আর হ্যাঁ, ওই মেয়েটার গলায় একটা কাটা দাগ আছে। পাইথন এটা শুনে তার নাকে আরেকটা ঘুষিতে বলল, ডালিয়া। দৃশ্য পরিবর্তন। রাজা গারকুন তার সিংহাসনে সমীহান। একজন প্রহরী এসে জানালো, মহামান্য রাজা, ভাসিলা নামের একটা মেয়ে এসেছে আপনার সাথে দেখা করতে। রাজা গারকুন বলল, তাকে আসতে দাও। প্রহরী যথাজ্ঞা বলে চলে গেল। কিছুক্ষণ পর রাজমহলে প্রবেশ করল ভাসিলা। দুই হাত সামনে দিয়ে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে রাজা গারকুনের সামনে গিয়ে দাঁড়িয়ে কুর্নিশ করে বলল, মহামান্য রাজা। রাজা গারকুন বলল, ভাসিলা, তোমাকে জীবিত দেখে ভালো লাগছে। জানি না তোমার মা তোমাকে কিভাবে বাঁচিয়ে তুলেছে, তবে আমার এইটুকু বিশ্বাস আছে তুমি তোমার মায়ের চেয়ে আলাদা। তোমার মাঝে একটু হলেও ভালো কিছু আছে। ভাসিলা নরম কণ্ঠে বলল, আমি ধন্য মনে করব আপনি আমাকে বিশ্বাস করলে। আমি আপনাকে হতাশ করব না মহামান্য। রাজা গারকুন বলল, তুমি কি জানো তোমাকে এখানে কেন ডেকে পাঠিয়েছি? ভাসিলা বলল, রাজা গারকুন ভালো জানে। রাজা গারকুন একটু হেসে বলল, 1000 বছর পুরনো একটা কুষ্টি পাথরের চাবি আছে। আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে আমি রাজা গারকুন পর্যন্ত সবাই ওই চাবির খোঁজ করছি, কিন্তু সেটা এখনো কারো হাতে আসেনি। আমি জানি তুমি কুষ্টি পাথরের উপর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন, তোমার মাঝে সেই শক্তি আছে। এই জন্য তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। আমি চাই তুমি আমার জন্য সেই চাবি খুঁজে বের করো। ভাসিলা বলল, মাফ করবেন রাজা গারকুন, কিন্তু চাবিটা যদি এতই মূল্যবান হয় তাহলে নিশ্চয়ই আপনিও ছাড়া আরো অনেকে এটার পেছনে আছে। রাজা গারকুন বলল, ঠিক বলেছ, আমি ছাড়াও আরো অনেকে এটার খোঁজে আছে। শুনেছি ইফরিত রাজ্যের লর্ড তার ছেলেকে পৃথিবীতে পাঠিয়েছে তোমাকে আর তোমার মাকে ফিরিয়ে নিতে। সেও এই চাবির পেছনে আছে। এই খোঁজ তোমার জন্য সহজ হবে না, অনেক বাধা আসবে। ভাসিলা বলল, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সামলে নিব। কিন্তু আমি জানতে চাই ওই চাবিটার তালা কোথায়, কিসের দরজা খোলা হবে? রাজা গারকুন বলল, সবকিছু জানতে হয় না ভাসিলা, ততটুকু জানা ভালো যতটুকু জানলে নিজের জানের ক্ষতি হয় না। যাও নিজের কাজে লেগে পড়ো। ভাসিলা কিছু বলতে যাবে তখনই হঠাৎ ভাসিলার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো, ধীরে ধীরে ফ্লোরে লুটিয়ে পড়ল। রাজা গারকুন অবাক হয়ে তাড়াতাড়ি প্রহরীদের ডাকলো। দেখা গেল পৃথিবীতে সূর্যোদয় হয়েছে। সামরুন জিজার বাসার সামনে দাঁড়িয়ে আছে। সকালবেলা জিজা ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে বেলকনিতে এসে দাঁড়ালো। বাইরে তাকাতেই দেখলো রাস্তার মাঝখানে সামরুন দাঁড়িয়ে আছে। জিজাকে দেখে সুন্দরভাবে হেসে হাত নাড়ালো সামারুন। জিজাও হাসি দিয়ে হাত নাড়ালো আর মনে মনে বলল, এই মেয়ে এখন আমার মাথা খাবে, নিশ্চয় জিজ্ঞাসা করবে নফি নামের লোকটা তাকে চেনে নাকি। আমি কি বলবো এখন? সামারুন হাতের ইশারায় নিচে নামতে বলল জিজাকে। জিজাও ইশারায় বলল, আসতেছি। এই বলে জিজা নিচে নামতে লাগলো। পেছন থেকে পাইথন ডাক দিল, জিজা কোথায় যাচ্ছ সকাল সকাল? জিজা সিঁড়িতে দাঁড়িয়ে পেছনে ফিরে বলল, আজকে শুক্রবার মনে আছে তোমার? পাইথন মাথা চুলকে বলল, জানি তো শুক্রবার, তাতে কি? আমি জিজ্ঞাসা করেছি কোথায় যাচ্ছ। জিজা বলল, কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে সেটা খোঁজ নিতে যাচ্ছি, তুমি থালা নিয়ে চলে এসো আমি খবর দিলে। পাইথন ধমক দিয়ে বলল, ইয়ার কি হচ্ছে আমার সাথে? বাইরে কেন যাচ্ছ সেটা বলো। জিজা কথা ঘুরে বলল, আমার মনে হয় সপ্তাহে 7 দিন না হয় 8 দিন হলে ভালো হতো। যেমন আজকে শুক্রবার, আগামীকাল পরিবার, তারপরে হবে শনিবার। পরিবার নামে একটা বার থাকা উচিত। তুমি বলো পাইথন, এটা কি ঠিক নাকি ভুল? পাইথন এগিয়ে গিয়ে জিজার কান ধরে টেনে ঘরে নিয়ে এসে বলল, তুই এখানে কি করিস? মঙ্গল গ্রহে যাস না কেন? এত গবেষণা তো জীবনেও লস্টাইনও করেনি। জিজা কান ডলতে ডলতে বলল, লস্টাইনটা আবার কে? পাইথন বলল, আরে ওই যে কি একটা নাম যেন, বাংলাটা ভুলে গেছি। জিজা বলল, আইনস্টাইন? পাইথন বলল, হ্যাঁ ওটাই। এখন বাইরে না গিয়ে চল আমার সাথে কিচেনে সাহায্য করবি আমাকে। এই বলে জিজার হাত ধরে টেনে কিচেনের দিকে যেতে লাগলো। পাইথন বলল, তো আজকে কি খাবি বল, কি বানাবো? জিজা বলল, তুমি আগে বানাও, তারপরে নাম রাখা যাবে। পাইথন ঠোঁটে দাঁত কামড়ে পিছনে তাকে কিছু বলতে যাবে, দেখলো জিজা নেই। যেটাকে জিজার হাত ভেবে ধরে আছে সেটা মূলত ঘরের ঝাড়ুটা। পাইথন ডাকলো, জিজা, এই জিজা কই গেলি? সার শব্দ না পেয়ে পাইথন কপালে ঝাড়ু মেরে বলল, এই বান্দরকে নিয়ে আর পারা গেল না, বাইরে যাবে বলেছে যাবেই।
এদিকে দেখা গেল জিজা বাইরে এসে সামরুনের দিকে হেঁটে যাচ্ছে হাসি মুখে। সামরুন এখনও সেই একই রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। বিভিন্ন গাড়ি মোটরবাইক সামরুনকে ভেদ করে চলে যাচ্ছে। জিজা ডাক দিয়ে বলল, ভালোই তো মজা নিচ্ছ, তবে গাড়ি তোমাকে অ্যাক্সিডেন্ট করতে না পারলেও আমাকে ঠিকই উড়িয়ে দেবে, তাই পারে আসো। সামরুন কার্টুনের মতো দৌড়ে জিজার কাছে এলো। জিজা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার সামু, তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন আজ? সামু ডাক্তার শুনে সামরুনের মাথায় একটা ঝাটকা মারল। সামরুন মাথা চেপে ধরল, ব্রেইনে কোনো এক অদৃশ্য বাড়ি মারছে। সামরুন হাঁটু গেড়ে বসে পড়ল, মাথায় চাপ দিয়ে। দৃশ্য চলে গেল সামরুনের অতীতে। নাফি ওয়াশরুমের দরজা পেটাচ্ছে আর বলছে, সামু তাড়াতাড়ি বের হ না হলে আমার বের হয়ে যাবে। এই সামু। ভেতর থেকে সামরুন বলল, আর একটু দাঁড়াও, মুখটা ধুয়ে নেই। নাফি পা চাপাইতে দাঁড়িয়ে রেগে বলল, 2.5 ঘন্টা হয়েছে ঢুকেছিস, এখনো তোর মুখ ধোয়া বাকি? আর মুখ কেন ধুবি? ওয়াশরুমে মুখ দিয়ে করার মতো তো কোনো কাজই নেই। ঠাস করে দরজা খুলে সামরুন বের হয়ে ফুসফুস করতে করতে বলল, কুত্তা, সকালে ঘুম থেকে উঠে মুখ ধুতে হয়? এতই যেহেতু চাপ দিয়েছে তাহলে টিস্যু পেপার নিয়ে জঙ্গলে চলে গেলেই তো হতো, এখানে দাঁড়িয়ে প্যান্ট নষ্ট না করে। নাফি বলল, কাল রাতে মরিচ ভর্তা দিয়ে চিতে পিঠা খাইছিলাম, এখন টিস্যু পেপার ইউজ করলে সোজা আগুন ধরে যাবে, সর দরজা থেকে। এই বলে নাফি সামরুনকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে গেল। সামরুন নাফির অবস্থা দেখে হাসতে হাসতে টাওয়াল দিয়ে মুখ মুছে খাবার টেবিলে বসে ব্রেড ঠুসতে লাগলো। অবশ্য এটা নাফি সকালে উঠে সবার আগে সামরুনের জন্য নাস্তা তৈরি করে টেবিলে রেখে দেয়। নাফির মা রকিং চেয়ারে বসে পান চিবুচ্ছিল। সামরুন ডাক দিল, মা, ও মা, শোনো না। মা না তাকিয়ে বলল, কি হয়েছে বল। সামরুন বলল, আমিও মা ডাক শুনতে চাই। মা থতমত খেয়ে পান তালুতে উঠে গেল। কাশতে কাশতে কোনো রকম মাথায় থাপড়ে শান্ত হয়ে বলল, শয়তানটাই কি কয় কি, তোর এসব কথা শুনি না, তবে আমি যেন স্টক করে মরে যাই। সামরুন বলল, তাহলে নাফিকে বলি আজকে বাজারে গিয়ে তোমার একটা বড় সাইজের ছবি তুলে নিতে। মা বলল, ছবিতে কি হইব? সামরুন বলল, তুমি মইরা গেলে দেয়ালে টাঙানোর জন্য তো ছবি লাগবেই, আগেই প্রস্তুতি নিয়ে রাখা ভালো। মা রকিং চেয়ার থেকে উঠে হাতের ভর দেয়া লাঠিটা নিয়ে তেড়ে এলো। থাম থাম হতচ্ছাড়ি, আজকে পিটাইয়া তোর চামড়া তুলে নেব। সামরুন হাসতে হাসতে দৌড় দিল। এদিকে নাফি ওয়াশরুম থেকে বের হয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে আসছিল। অসাবধানতা বশত সামরুন গিয়ে ধাক্কা খেল নাফির সাথে। ধাক্কা খেয়ে সামরুন পেছনের দিকে চিত হয়ে পড়ে গেল। দেখা গেল হাতে ব্যথা পেয়েছে। নাফি তাড়াতাড়ি করে সামরুনকে ধরে উঠিয়ে বলল, সামু ঠিক আছিস তুই? মা, তুমিও না, ওর সাথে এত দুষ্টামি করো কেন? সামু, কোথায় ব্যথা পেয়েছিস বল বল না সামু। দৃশ্য বর্তমানে ফিরে এলো। জিজা ডাকছে সামরুনের কাঁধে হাত দিয়ে। কি হয়েছে সামরুন, কথা বলো, কি হয়েছে? সামরুন ধীরে ধীরে শান্ত হয়ে জিজার দিকে তাকিয়ে বলল, আমি দেখেছি তাকে। জিজা একটু অবাক হয়ে বলল, কাকে দেখেছ? সামরুন বলল, নাফি নামের লোকটাকে। আমাকে সামু বলে ডাকছিল, নিশ্চয়ই তার সাথে আমার কোনো না কোনো সম্পর্ক আছে। আমি তার বাড়িতে ছিলাম। জিজা একটু চিন্তিত হয়ে মনে মনে বলল, এটা কি হলো? সামরুনকে তার পরিচয় পেতে দেওয়া যাবে না, যেভাবেই হোক ওকে ভুলভাল বোঝাতে হবে। সামরুন বলল, জিজা কি ভাবছো তুমি? আমাদের আবার তার কাছে যেতে হবে, চলো। জিজা তুতলানো কণ্ঠে ইনে বিনে বলল, আরে এটা হতে পারে না। গতকাল যখন আমার জ্ঞান ফিরেছিল তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ওই ছবির মেয়েটার কথা। সে বলল, ওই মেয়েকে নাকি সে অ্যাডপ্ট করেছে এতিমখানা থেকে। ওই মেয়ের নাম সামু, আর তোমার নাম সামরুন। বুঝেছো নাকি বুঝাবো? সামরুন উঠে মন খারাপ করে বলল, কিন্তু আমার ব্রেইনে তাকে কেন দেখতে পেলাম আমি? জিজা বলল, হতে পারে তোমার ব্রেইন ওই লোককে তোমার আপনজন হিসেবে ভেবে নিয়েছিল। এই বলে জিজা সামরুনের বুকে হাত রেখে বলল, মনের কথা শোনো, ব্রেইনের কথা না। দৃশ্য পরিবর্তন। জীর্ণশীর্ণ এক লোক হন্তদন্ত হয়ে থানায় এসে উপর হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। কনস্টেবল হারুন তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে উঠিয়ে দেখল তার পুরো শরীরে কাদা মাখা, চেহারায় আঁচড়ের দাগ, মনে হচ্ছে হিংস্র প্রাণীর নখের আঁচড়। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, স্যার আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে, স্যার দয়া করে আমাকে বাঁচান। হট্টগোল শুনে ভেতর থেকে ফাতিহা বের হয়ে এসে বলল, কে মেরে ফেলবে তোমাকে? শান্ত হও, খুলে বলো কি হয়েছে। লোকটা দৌড়ে ফাতিহার সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, সে আসছে, আমাকে মেরে ফেলবে, ও কোনো মানুষ না, পিশাচ। ফাতিহা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, পিশাচ মানে? লোকটা বলল, হ্যাঁ ম্যাডাম, পিশাচ, ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে নেয়, রক্ত চোষা পিশাচ। ফাতিহা সহ বাকি সবাই ঝটকা খেলো। ফাতিহা লোকটাকে ধরে চেয়ারে বসিয়ে বলল, কি হয়েছে খুলে বলো। লোকটা কাঁপতে কাঁপতে বলতে লাগলো, ম্যাম, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। মাঝে মাঝে কাজের চাপে ডিউটি শেষ হতে হতে রাত হয়ে যায়। 3 দিন আগে কাজের চাপ একটু বেশি থাকায় অফিস থেকে বের হতে রাত 12টা বেজে গিয়েছিল। দুর্ভাগ্যবশত আমার বাইকটা সেদিন গ্যারেজে ছিল ক্লিন করার জন্য। অত রাতে কোনো গাড়ি বা রিক্সা পেলাম না, তাই বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম। বেশি দূর না, অফিস থেকে বাসা আধ ঘন্টার পথ। কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে নিস্তব্ধ রাস্তার কিনারা ধরে হাঁটছিলাম। হঠাৎ হেডফোনে গান অফ হয়ে অদ্ভুত একটা শব্দ হতে লাগলো। মনে হচ্ছিল শব্দটা আমার কানের পর্দা ফাটিয়ে দিবে। আমি তাড়াতাড়ি করে হেডফোনটা কানে দিয়ে খুলে ফেললাম। চেক করে দেখলাম কি হলো এটা। কোনো কিছুই বুঝলাম না। হঠাৎ মনে হলো সামনে দিয়ে দ্রুত গতিতে কেউ চলে গেল। শুধু শো করে একটা শব্দ হলো। আমি আশেপাশে তাকিয়ে কিছুই বুঝতে পারলাম না। কাজের চাপে মাথা হ্যাং হয়ে আছে ভেবে এটাকে পাত্তা না দিয়ে আবার হাঁটা শুরু করলাম।
হঠাৎ মনে হলো আমার হেডফোনে যে গান চলছে সেই গানটা পেছন থেকেই একই সুরে তাল মিলিয়ে গিয়ে যাচ্ছে। আমি থমকে দাঁড়িয়ে পুরো ঘুরে পেছনে তাকলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এবার কেমন যেন ভয় লাগতে লাগলো। আশেপাশে কারোর উপস্থিতি টের পাচ্ছিলাম। মনে মনে চিন্তা করলাম এক দৌড় দিব এখান থেকে। এই ভেবে যখনই উল্টো ঘুরে দৌড় দিতে যাব, সামনে দেখতে পেলাম লাল ড্রেস পরা একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আচমকা তাকে সামনে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেলাম। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে আপনি? মেয়েটা কোনো কথা না বলে অদ্ভুত একটা হাসি দিয়ে কিছু বোঝাটার আগেই চোখের পলকে আমার সামনে এসে পড়ল। আমি চমকে গিয়ে চোখ বড় করে কিছু বলতে যাব, তার আগেই মেয়েটা আমার চেহারায় একটা ফু দিল। তারপর আর আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা লোহার খাঁচায় দেখতে পেলাম। আরও ভয় পেয়ে গেলাম যখন আমি দেখলাম আমি একা না, সেখানে আমার মতো আরও কয়েকজন আছে। তাদেরকেও সেখানে আটকে রাখা হয়েছিল। তখন এক বিদঘুটে চেহারার বৃদ্ধা আসলো কাঁপতে কাঁপতে। আমাদের সবার চোখের সামনে খাঁচা থেকে একটা লোককে বের করে বৃদ্ধা তার ঘাড়ে কামড় বসিয়ে রক্ত চুষে খেয়ে তাকে মেরে ফেলল। এই দৃশ্য দেখে আমি ঠিক থাকতে পারিনি, আবার জ্ঞান হারিয়ে ফেললাম। 3 দিন যাবত আমি সেই খাঁচায় বন্দি ছিলাম। আমার সামনে আরো কয়েকজনের রক্ত চুষে খেয়েছে ওই বৃদ্ধা। আজকে ছিল আমার পালা। ওই উদ্ভট চেহারার বৃদ্ধা আজকে আমাকে টেনে হিচড়ে খাঁচা থেকে বের করে নেওয়ার পর আমি সাহস সঞ্চয় করে বৃদ্ধাকে পুরো শক্তিতে ধাক্কা দিয়ে ফেলে ছুটে পালিয়েছি। তারপর এখানে এসেছি। সব শুনে ফাতিহা নিজের পিস্তল লোড করে বলল, হারুন সাহেব, পেয়ে গেছি রক্তচোষা, চলেন গিয়ে তার 20 দাঁত ভেঙে দিয়ে আসি। বলতে না বলতে থানায় প্রবেশ করল সেই বৃদ্ধা। তার চেহারায় ভয়ানক হিংস্রতা। বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বলল, আমার একটা শিকার এখানে চলে এসেছে, কেউ কি দেখেছো তাকে? ওই লোকটা ভয় কাঁপতে কাঁপতে কেঁদে বলল, ম্যাডাম, এটাই সেই রক্তচোষা। ম্যাডাম, আমাকে বাঁচান। ফাতিহা সহ বাকি পুলিশরা বৃদ্ধার দিকে পিস্তল তাক করে বলল, ওখানে থেমে যাও, আর 1 পা আগালে ঝাঁঝরা করে দিব। বৃদ্ধা ভয়ানক এক হাসিতে বলল, তোদের এসব লোহার হাতিয়ার আমার চুলও বাঁকা করতে পারবে না। আমার শিকার আমাকে দিয়ে দে, আমি চুপচাপ চলে যাব। ফাতিহা ট্রিগারে আঙুল রেখে বলল, এখান থেকে একটা কাগজও বের হবে না। হাত উঁচু করে বসে পড়ো বুড়ি, দ্বিতীয় সুযোগ দিব না আমি। বৃদ্ধা হিংস্রভাবে ফাতিহার দিকে তাকিয়ে বলল, তাহলে তোকে দিয়ে শুরু করি। এই বলে বিকট শব্দ করে মুখ থেকে সুচালো দাঁতগুলো বের করে ফাতিহার দিকে তেড়ে আসলো। ফাতিহা আর কিছু না ভেবে ঠাস ঠাস করে 2টা গুলি ছুড়ে দিল। একটা গিয়ে লাগলো বৃদ্ধার গলার কাছে, আর একটা লাগলো বৃদ্ধার বুকে। বৃদ্ধা থমকে দাঁড়িয়ে গেল, নিজের বুকের দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসি দিল। ফাতিহা দেখলো বুলেটগুলো আপনা আপনি তার শরীর থেকে বের হয়ে নিচে পড়ে গেল, আর বৃদ্ধার ক্ষত জায়গাটা ভরাট হয়ে গেল। ফাতিহা এবার ভয় পেয়ে গেল, বুঝে গেল একে গুলি মেরেও মারা যাবে না। ফাতিহা সবাইকে নির্দেশ দিল, কেউ গুলি চালাবেন না, নিজ দায়িত্বে বের হয়ে যান এখান থেকে। বৃদ্ধা গড়গড় করতে করতে ফাতিহার উপর আক্রমণ করল। ফাতিহাকে ধাক্কা দিয়ে টেবিলের উপর নিয়ে ফেললো। ফাতিহা টেবিল ভেঙে নিচে পড়ে রইল। কিছু পুলিশ সদস্য পালিয়েছে, আর কিছু বৃদ্ধার মুখোমুখি হলো। বৃদ্ধা এক এক করে সবাইকে মেরে আহত করে ফেলল। সবশেষে ফাতিহাকে থুতনি চেপে ধরে উঁচু করে কর্কশ গলায় বলল, বলেছিলাম আমার শিকার আমাকে দিয়ে দে, এখন তুই আমার শিকার, তোর রক্ত খেয়ে নিজের ক্ষুধা মেটাবো। ফাতিহা রক্তাক্ত মুখে হাত উঠিয়ে কিছু বলতে নিলে বৃদ্ধা বলল, মাপ চাইলে আজ মাফ পাইবি না, রক্ত আমি তোরই খাবো। ফাতিহা তাচ্ছিল্যের হাসি দিয়ে মিডল ফিঙ্গার তুলে দম বন্ধ অবস্থায় বলল, গো টু হেল। বৃদ্ধা প্রচণ্ড রেগে সুচালো দাঁতগুলো বের করে ফাতিহার ঘাড়ে কামড় বসাতে যাবে, তখনই বাতাসে পাশের জানালার পর্দাটা সরে গেল। সূর্যের আলো প্রবেশ করে সোজা বৃদ্ধার হাতের উপর এসে পড়ল। সাথে সাথে বৃদ্ধা চিৎকার করে ফাতিহাকে ছেড়ে দিল। ফাতিহা কাশতে কাশতে খেয়াল করল রোদের তাপে বৃদ্ধার হাত জ্বলে গেছে। ফাতিহা বুঝে গেল এই বৃদ্ধার দুর্বলতা সূর্যের আলো। ফাতিহা সাথে সাথে চিৎকার করে বলল, সব জানালা খুলে দাও, পর্দা সরিয়ে দাও। এটা শুনে বৃদ্ধা নিজেকে সামলে নিয়ে আবার তেড়ে এলো ফাতিহার দিকে। তার আগেই অন্য আহত পুলিশরা তাড়াতাড়ি সব জানালার পর্দা সরিয়ে দিল। চারিদিক থেকে সূর্যের আলো প্রবেশ করল ভেতরে। বৃদ্ধা ফাতিহার কাছে পৌঁছানোর আগেই সূর্যের আলো তাকে থামিয়ে দিল। বৃদ্ধা চিৎকার করতে লাগলো ফ্লোরে পড়ে। তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে যেতে লাগলো। ফাতিহা খোঁড়াতে খোঁড়াতে উঠে হাসিতে বলল, সৃষ্টিকর্তা ছাড়া এই মহাবিশ্বের সবকিছুরই কোনো না কোনো দুর্বলতা আছে হারুন সাহেব, এবার সে যতই শক্তিশালী হোক না কেন। দৃশ্য পরিবর্তন। ভাসিল একটা কক্ষে চোখ বন্ধ করে শুয়ে আছে। একজন মহিলা চিকিৎসক ভাসিলাকে পরীক্ষা নিরীক্ষা করছে। রাজা গারকুন তার 2জন প্রহরী নিয়ে কক্ষের সামনে এসে চিকিৎসককে ডাক দিলে সে বাইরে এসে মাথা উঁচু করে বলল, মহামান্য রাজা। রাজা গারকুন জিজ্ঞাসা করল, তার কি হয়েছে? চিকিৎসক বলল, কিছুই বুঝতে পারছি না মহামান্য। ভাসিলার শ্বাস প্রশ্বাস সবকিছু কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু তার চোখ এখনো জীবিত। এমন কিছু আগে কখনো দেখিনি। রাজা গারকুন বলল, এটা আবার কি আপদ? হঠাৎ করে তার কি হয়ে গেল? আমার সামনে তো ঠিকঠাক মতোই কথা বলছিল। চিকিৎসক বলল, আমাকে আর একটু সময় দেন, আমি আরও কিছু পরীক্ষা করে আপনাকে জানাচ্ছি মহামান্য। রাজা গারকুন বলল, তুমি চাইলে যতক্ষণ ইচ্ছে সময় নাও, তবে তোমার কাছে সন্ধ্যা পর্যন্ত সময় আছে। আজকে যেভাবে হোক তাকে হুঁশে আনো। এর মাঝে একজন সৈন্য এসে জানালো, রাজা গারকুন, মারিদ রাজ্য থেকে রাজা গারকুন এসেছে আপনার স্মরণে। রাজা গারকুন একটু অবাক হয়ে বলল,
আগাম খবর না দিয়ে হঠাৎ রানী ফারিস্তার আগমন, নিশ্চয়ই কিছু হয়েছে, চলো দেখা যাক। আতিশ একটা পরিত্যক্ত জায়গায় এসে নিজের গাড়ি থামালো। রাত তখন 10টার মতো বাজে। হেডলাইটের আলোয় দেখা গেল আশেপাশে অনেক ভাঙাচোরা জিনিসপত্র পড়ে আছে। পাশে একটা ছোট টিনের ঘর দেখা যাচ্ছে। আতিশ সিগারেটটা টানতে টানতে গাড়ি থেকে নেমে এলো, পিস্তল পেছনে প্যান্টের ভেতর গুজে নিল। তারপর আশেপাশে তাকিয়ে ধীরে ধীরে টিনের ঘরটার দিকে এগিয়ে গেল। দেখা গেল দরজায় ছোট্ট একটা তালা লাগানো। আতিশ ওয়ালেট থেকে একটা চাবি বের করে তালাটা খুলে নিল। তারপর সিগারেটে লম্বা একটা টান দিয়ে ফেলে দিয়ে ভেতরে প্রবেশ করলো। দেখা গেল ঘরের মাঝে একটা বাংকারের মতো লোহার ঢাকনা। আতিশ নিচু হয়ে ঢাকনার এক কোণে লাগানো ঝংকার দ্বারা একটি স্ক্রু হালকা ঘোরাতেই শব্দ করে ঢাকনাটা সরে গেল এক পাশে। দেখা গেল নিচের দিকে একটা সিঁড়ি নেমে গিয়েছে। আতিশ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটা সুইচ চাপ দিয়ে নীল রঙের রোশনি বিশিষ্ট লাইট জ্বালিয়ে দিল। আমরা দেখতে পাই পুরো ঘরে নানান রকম হাতিয়ার, চাইনিজ কোরাল থেকে শুরু করে মেশিন গান পর্যন্ত সব আছে। দেয়ালে দেয়ালে হাতিয়ারগুলো রাখা আছে। সবকিছু পেছনে ফেলে আতিশ এগিয়ে গেল একটা লোহার সিন্দুকের দিকে, যেটা ইলেকট্রিকভাবে পিন দিয়ে লক করা। আতিশ বাথরুম টিপে সিন্দুকটা খুলে ফেলল এবং অদ্ভুতভাবে তাকিয়ে সিন্দুকের ভেতর থেকে একটা চকচকে বড় সাইজের চাবি বের করলো। রহস্যময় এক হাসি দিয়ে নিজেই নিজে বলল, এই চাবির জন্য মাফিয়া রিচার্ড আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে তো ভুলে গিয়েছিল এই চাবি যার কাছে থাকে সে কখনো মরে না। আমি অমর হয়ে থাকবো, কেউ জানবে না এই চাবির রহস্য। কিছুক্ষণ পর আতিশ বাইরে বের হয়ে আসলো টিনের ঘর থেকে। গাড়ির কাছে এসে দাঁড়িয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে টান দিয়ে উপরের দিকে ধোঁয়া ছাড়ল। তখনই হঠাৎ বাইক থেকে দুইটা কম বয়সী ছেলে এসে থামলো সামনে। ছেলে দুটো বাইক থেকে নেমেই তাড়াতাড়ি চাকু বের করে আতিশের দিকে তাক করে বলল, এই যা আছে বের কর, না হলে পোঁচ মেরে দেব, বের কর। আতিশ তাচ্ছিল্য হাসি হাসতে লাগলো। ছেলে দুজন দূর থেকে চাকুতে ভয় দেখাতে দেখাতে বলল, হাসছিস কেন, কথা কানে যায় না? যা আছে বের কর তাড়াতাড়ি। আতিশ এবার পকেট থেকে মোবাইল আর ওয়ালেট বের করে তাদের দিকে এগিয়ে দিল। তাদের একজন এসে টান দিয়ে সেগুলো নিয়ে নিল। তারপর হাতের ঘড়িটাও খুলে দিল। তারা সেটাও নিয়ে গেল। গলা থেকে স্বর্ণের চেনটাও খুলে এগিয়ে দিল। ছেলে দুজন বেশ অবাক হলো, এত সহজে সবকিছু দিয়ে দিচ্ছে। জিনিসগুলো নিয়ে ছেলে দুজন তাড়াতাড়ি চলে যাচ্ছিল। বাইকে উঠতে যাবে তখনই তারা আতিশের গম্ভীর গলায় ডাক শুনতে পেল। আতিশ বলল, আরেকটা জিনিস আছে আমার কাছে। ছেলে দুজন দাঁড়িয়ে পেছনে তাকালো। তাদের মাঝে একজন বলল, আর কিছু লাগবে না, চল তাড়াতাড়ি কেটে পড়ি এগুলো নিয়ে। আরেকজন বলল, আরে আজকের মতো সুযোগ পেয়েও আর পেতে না পারি, সে যেহেতু ইচ্ছে করে দিতে চাই তাহলে আমরা ফেলে যাব কেন? এই বলে ছেলে দুজন আবার আতিশের দিকে এগিয়ে এলো চাকু হাতে আর বলল, আর কি আছে বের কর। আতিশ ভয়ানক একটা হাসি দিয়ে কোমরে গুজে রাখা পিস্তলটা বের করে তাদের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আছে, নিবি? ছেলে দুজন আতকে উঠে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড় দিল। ঠাস করে দুটো গুলি চলার শব্দ হলো। গাছের পাতার আড়াল থেকে ঘুমিয়ে থাকা পাখিগুলো টানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। আমরা দেখতে পাই বাইকের সামনেই ছেলে দুজনের মৃতদেহ পড়ে আছে। আতিশ এগিয়ে গিয়ে মৃতদেহ দুইটা টেনে এনে গাড়ির বনাটে ভরে বন্ধ করে দিল। তারপর হাতে লেগে থাকা রক্তগুলো টি শার্টের সাথে মুছতে মুছতে বলল, আজকে শিকার করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু শিকার নিজের পায়ে হেঁটে আমার কাছে এসেছে, কি করে ছেড়ে দিই? আতিশ গাড়িতে উঠতেই যাবে, আচমকা ভারী কিছু উড়ে এসে গাড়ির উপর পড়ল। আতিশ ছিটকে দূরে গিয়ে পড়ল। গাড়িটা ভেঙে চুরমার হয়ে টুটুট করে শব্দ হতে লাগলো। আতিশ যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সবকিছু কেমন ঝাপসা লাগছে, কি হয়ে গেল কিছু বোঝা গেল না। আতিশ ধীরে ধীরে কোনো রকমে উঠে দাঁড়িয়ে কাশতে কাশতে গাড়ির কাছে এলো। আতিশ অবাক হয়ে দেখলো গাড়ি মাঝে পড়ে আছে একটা মেয়ে। তার মানে এই মেয়েটাই উড়ে এসে গাড়ির উপর পড়েছে, কিন্তু কিভাবে? আতিশ দেখলো মেয়েটা এখনো বেঁচে আছে, হালকা চোখ খুলে কোঁকড়াচ্ছে। আতিশ কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে একটা কর্কশ গলা ভেসে এলো, বাঁচতে চাইলে এই স্থান ত্যাগ করো। আতিশ চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো লম্বা চওড়া সুঠাম দেহের একজন লোক দাঁড়িয়ে আছে। আতিশ তাড়াতাড়ি করে পিস্তল তাক করে বলল, তার মানে আপনি মেয়েটাকে মেরেছেন, ছেড়ে দিন ওকে, নাহলে আমি শুট করে দেব। আতিশ কিছু বুঝে ওঠার আগেই লোকটার চোখের পলকে এসে আতিশের হাত থেকে পিস্তলটা নিয়ে উল্টো তার দিকে তাক করে বলল, এবার আমি তোমাকে শুট করে দেই। আহত মেয়েটা কোকড়াতে কোকড়াতে বলল, পাইথন আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি, আর কখনো এই ভুল হবে না। পাইথন ঘাড় কাত করে আতিশকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ডালিয়া, তোমাকে তোমার জীবন দুইটা সুযোগ দিয়েছিল, তুমি কিন্তু শুধরাওনি। তুমি আবার জান্নাতের উপর আক্রমণ করেছিলে, এর মাসুল তোমাকে দিতেই হবে। দূরে মুখ থুবড়ে পড়ে আতিশ বুঝে গেল এরা সাধারণ মানুষ না, এরা অন্য কিছু। এই মুহূর্তে আমার কি করা উচিত? এক কাজ করি, অজ্ঞান হওয়ার ভান করে পড়ে থাকি, নাহলে আমি মায়ের খাবো আজকে। এই ভেবে টুম করে অজ্ঞান হওয়ার ভান ধরে শুয়ে রইল আতিশ। পাইথন গাড়ির ভেতর থেকে ডালিয়াকে টানতে টানতে বের করে আনলো। এরপর ডালিয়াকে দাঁড় করিয়ে তার চোখে চোখ রেখে হাসিতে বলল, যদি মরার এত শখ তোমার তাহলে আমাকে বলতে, আমি তোমাকে খুব সহজ মৃত্যু দিতাম। জান্নাতকে আঘাত করার কি দরকার ছিল? ডালিয়া আহত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছিল না, হেলে দুলে পড়ে যাচ্ছিল। ভাঙা ভাঙা গলায় ডালিয়া বলল, আমি তো শুধু তোমাকে পেতে চেয়েছিলাম, যে কোনো মূল্যে।
তোমার সাথে ওই মানুষের বাচ্চাকে আমি একদম সহ্য করতে পারি না। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। পাইথন প্রচণ্ড রেগে ডালিয়ার গলা চেপে ধরে বলল, তোমার মুখে ভালোবাসার কথা মানে না ডালিয়া।